আপনাদের একটা অ্যাটেন্ডেন্স দিতে হবে আর কি প্রতিদিনকার ক্লাসে। তো আরো যারা আছেন একটু সবাই আসুক, তখন আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নেব, ঠিক আছে? আহ, আচ্ছা, ফার্স্টে আমি আপনাদের কাছে এই কারিকুলামটা তো সবার কাছে মনে হয় আছে না, সফটওয়্যার টেস্টিং কোর্স কারিকুলাম। না ভাই, আমি একটা পাইনি। মনে হয়, হ্যাঁ হ্যাঁ, আপনি পাননি? না, মনে হয় দিয়েছিলাম, আমি কিছু কালেক্ট করতে আচ্ছা ইয়াতে দিছিল তো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা গ্রুপে আজকে দিয়ে দিব। জি আজ হ্যাঁ, এটা রি-আপলোড করলে ভালো হয়। এটা এটা রি-আপলোড করলে বোধহয় ভালো হয়, আমার রি-আপলোড কাছেও করতে নাই। হয়। আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে এই জুমের চ্যাট বক্সে এখন দিয়ে দিচ্ছি, এবং আমি আবার আপনাদের ইয়েতে যে ফেসবুক গ্রুপ যেটা আছে ওখানে আমি এটা দিয়ে দিব আবার, ঠিক আছে? আপাতত যদি প্রয়োজন হয় একটু এই যে আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু আপলোড করে আপনারা এখন ইউজ করেন। আহ, ঠিক আছে, জুমের চ্যাট বক্সে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এই মুহূর্তে। আর আমি এটা পরে আপলোড করে দিব। আর এটা হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস। এখানে ইন্ট্রোডাকশনে আমরা বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং ইন্ট্রোডাকশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, হ্যাঁ, টেস্টিং এর অবজেক্টিভ, টেস্টিং প্রিন্সিপাল, তারপর আমাদের এনভায়রনমেন্ট কি কি থাকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল গুলা, সফটওয়্যার টেস্টিং এর মেথড গুলা, সফটওয়্যার টেস্টিং এর কোন কোন লেভেল অফ টেস্টিং হয়, ইউনিট টেস্টিং। বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং এর চারটা লেভেল, হ্যাঁ, চারটা লেভেল আছে। ইউনিট লেভেল, দেন হচ্ছে ইন্টিগ্রেশন লেভেল, দেন হচ্ছে সিস্টেম লেভেল, আর তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেভেল। এই চারটা লেভেলে বেসিক্যালি সফটওয়্যার টেস্টিংটা হয়। তো এই কয়েকটা লেভেল এখানে, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, এগুলোর অ্যাপ্রোচ বা এই টাইপের লেভেল, এই টাইপের টেস্টিং এর কিভাবে করা হয়, এই ধরনের কিছু থিওরিটিক্যাল জিনিস। তারপরে ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং আমরা দেখবো, রিগ্রেশন টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, মেইনটেনেন্স টেস্টিং। তারপর সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে চলে যাবো। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই একটা অর্গানাইজেশনে একটা সফটওয়্যার টেস্টিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো হয়, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে একদম টেস্ট ক্লোজার পর্যন্ত, মানে সফটওয়্যার টেস্টিং প্রসেসটা ক্লোজ করার আগ পর্যন্ত যে কাজগুলো হয় এইগুলো আমরা দেখবো। এখানে আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা কাজের এগেইনস্টে কি কি প্রসেস ডকুমেন্ট আমরা তৈরি করি, যেমন টেস্ট প্ল্যান ডকুমেন্ট, টেস্ট সিনারিও ডকুমেন্ট, হ্যাঁ, টেস্ট কেস ডকুমেন্ট, দেন হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ডকুমেন্ট, ডিফেক্ট রিপোর্ট যেগুলো আছে, রিপোর্টিং ডকুমেন্ট গুলা। তারপর আমরা দেখবো টেস্ট কেস কিভাবে লেখে, ঠিক আছে, টেস্ট কেস কিভাবে লেখে সেগুলো কিভাবে রিভিউ হয়। তারপর টেস্ট কেস লেখার পরে টেস্ট কেস এক্সিকিউট করে যদি কোনো টেস্ট কেস ফেল করে, সেই ফেল টেস্ট কেসের এগেইনস্টে আমরা বাগ রেজ করি বা ডিফেক্ট রেজ করি। সেই বাগ রেজিং প্রসেস বা ডিফেক্ট রিপোর্টিং বা বাগ রিপোর্টিং কিভাবে করা হয় সেটা আমরা দেখবো। এরপরে লাস্টে আমরা টেস্ট ক্লোজার অ্যাক্টিভিটি দেখবো। টেস্ট ক্লোজারে আমরা কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা বলতে পারি যে আমরা এখন টেস্টিং ক্লোজ করতে পারি, ঠিক আছে? আর তারপর হচ্ছে টেস্ট সামারি রিপোর্ট লেখা শিখবো, টেস্ট ক্লোজার রিপোর্ট লেখাও শিখবো। এইটা হচ্ছে আপনার গেল আমাদের মোটামুটি ম্যানুয়াল টেস্টিং এর জিনিস। ভাই, টেস্ট ক্লোজার আর টেস্ট এক্সিট কি একই জিনিস? টেস্ট ক্লোজার, টেস্ট এক্সিট? হ্যাঁ, মানে টেস্ট ক্লোজ মানে হচ্ছে আমি টেস্টিং শেষ করে দিচ্ছি আর কি। টেস্টিং আমি ফার্দার টেস্টিং করব না, এখানে টেস্টিং শেষ। এই অ্যাক্টিভিটি গুলাকে, যে যে কাজগুলো আমরা এখানে করি সেগুলোকে একসাথে টেস্ট ক্লোজার অ্যাক্টিভিটি বলে আর কি। না, এক্সিট এক্সিট তার মানে কি ওইটা মানে সিমিলারিটি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। ওকে, এই মুহূর্তে আর কেউ ওয়েটিং এ নাই, সবাই মনে হয় চলে আসছে। ফাইন।
সো এরপরে হচ্ছে আমরা দেখবো এজাইলের কনসেপ্ট এখানে বলা আছে সিলেবাসে, এজাইলের কনসেপ্ট যেগুলো আছে, এজাইল মেথডে কিভাবে টেস্টিং করা হয়, স্ক্রাম বা এই টাইপের এগুলো স্ক্রামে কিভাবে প্ল্যানিং করা হয়, কি কি কাজ আমরা স্ক্রামে স্প্রিন্টে কি কি করি বা ডেইলি অ্যাক্টিভিটি গুলো কি হয় স্ক্রামে, এগুলো দেখবো। এজাইলের পরে আমরা সরাসরি এখানে আমাদের ম্যানুয়াল টেস্টিং বলেন বা এজাইল টেস্টিং এর এই থিওরিটিক্যাল জিনিস বা এইগুলা এই একটা পার্ট, আমি তো গতদিন বলছিলাম আমাদের এই সিলেবাস দুইটা পার্টে ভাগ করা, একটা একটু যতগুলো দেখলাম এগুলো একটা পার্ট সফটওয়্যার টেস্টিং এর। এরপরে পার্টটা চলে আসবে হচ্ছে সেলিনিয়াম, মানে হচ্ছে অটোমেশন টেস্টিং, অটোমেশন টেস্টিং উইথ জাভা এন্ড সেলিনিয়াম। তো সেখানে আমরা বেসিক অটোমেশনের কিছু জিনিস দেখবো, অটোমেশন টেস্টিং এর বেসিক কিছু থিওরিটিক্যাল জিনিস আমরা দেখবো। আমাদের ওখানে একটা স্লাইড আছে, মানে একটা প্রেজেন্টেশন আছে, ওখানে কয়েকটা স্লাইড আছে, ওগুলো দেখলে মোটামুটি অটোমেশনের থিওরি গুলো আমরা থিওরি জানতে পারবো। তারপর আমরা চলে যাবো সেলিনিয়ামের বেসিক, জাভার বেসিক করবো, জাভার বেসিক শেষ করে সেলিনিয়াম দেখবো। সেলিনিয়ামের জন্য আমরা এক্লিপস আইডি ইউজ করব, সেলিনিয়াম কোর ইউজ করব, ঠিক আছে। এরপরে আমরা সেলিনিয়াম বেসিক জিনিসগুলো দেখার পরে ছোট ছোট আমরা বিভিন্ন ফিচার দেখবো সেলিনিয়ামে। সেলিনিয়াম ওয়েব ড্রাইভারে কিভাবে একটা লোকেটরকে আমরা ইউজ করতে পারি, ওই লোকেটরের সাহায্যে একটা লোকেটর বা একটা টেক্সট ফিল্ড বলেন, এখানে আমরা কিভাবে ডেটা পাঠাতে পারি। কারো মনে হয় মাইক অন করা, কার মাইক অন করা? মেহেদী হাসান। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে সেলিনিয়ামের যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কে চলে যাবো। এভাবে করে আমরা মোটামুটি সেলিনিয়ামের যেই অটোমেশনের যে ফ্রেমওয়ার্ক সেটা একটা লেভেলে আমরা দাঁড় করাবো, যাতে আপনারা এটা একদম রেডিমেড ইউজ করতে পারেন আপনাদের কাজের জন্য বা আপনাদের যদি জব ফিল্ডে বা আপনাদের অর্গানাইজেশনে যদি প্রয়োজন হয়। তো এটা হচ্ছে মোটামুটি সিলেবাস। আমরা সিলেবাস থেকে ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথম আমরা যে জিনিসটা দেখবো সফটওয়্যার টেস্টিং এ যাওয়ার আগেও, সফটওয়্যার টেস্টিং তো আমরা আজকে সফটওয়্যার টেস্টিং এর ইন্ট্রোডাকশন লেভেলে কিছু জিনিস দেখবো। তার আগে আমি একটু আপনাদের কে প্রশ্ন করি, আপনারা অনেকে হয়তো এই সফটওয়্যার টেস্টিং নিয়ে কাজ করছেন বা অলরেডি অনেক কাজ করেছেন বা সামনে কাজ করতে চান, ক্যারিয়ার ডেভেলপ করতে চান। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য যে বেসলাইন আমরা ইউজ করি, আপনারা কি এই যে ফর এক্সাম্পল সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্টিং এর জন্য, মানে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করব, তার জন্য আমার প্রথম কি প্রয়োজন? আপনি ফ্রম নো হয় তো একটা সফটওয়্যার বানাতে পারবেন না, পারবেন? আমি আপনাকে বললাম যে ভাই আমাকে একটা সফটওয়্যার বানায় দেন, তাহলে তো আপনার মাথা মানে চুল সব ছেঁড়া লাগবে যে আমি কি বানাবো। ঠিক আছে, তো সর্বপ্রথম একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই সফটওয়্যারটার রিকোয়ারমেন্টস, আমি অ্যাকচুয়ালি কি ডেভেলপ করব, তাই না? মানে আমাকে যদি রিকোয়ারমেন্টস বলে না দেওয়া হয় বা আমি কি ডেভেলপ করতে যাচ্ছি সেটা যদি আমি নাই জানি, আমি কি ডেভেলপ করব, রাইট? সো হ্যাঁ, কি বলছিলেন ভাই? ওকে ভাইয়া বলেন। হ্যালো, ওয়াহিদ ভাই, কিছু বলবেন আপনি? না না, সরি ভাইয়া, আপনি চালিয়ে যান। ওকে ওকে, সো সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। এখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে প্রসেস, হোল প্রসেস আমাদের শুরু হয় হচ্ছে বা একটা ইনিশিয়েশন লেভেল, যখন একটা প্রজেক্ট ইনিশিয়েট হয়, একটা সফটওয়্যার ডেভেলপ করা হবে, সেটাকে ইনিশিয়েট করা হচ্ছে, ওই ইনিশিয়েশন লেভেলে যেই রিকোয়ারমেন্টস ডকুমেন্টটা তৈরি হয় ওইটাকে বলা হয় বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। ঠিক আছে, কি বলা হয়? বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, সংক্ষেপে বলা হয় বিআরএস। বিআরএস হচ্ছে একদম আর্লি স্টেজে, একদম ইনিশিয়েশন যখন করা হয়, প্রজেক্ট ইনিশিয়েশন সময় এটা ডেভেলপ করা হয়। বিআরএস এর পরে ডেভেলপ করা হয় এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। বিআরএস টা একটু কম ডিটেইলে থাকে আর কি, ডিটেইলস কম থাকে, সফটওয়্যার সম্বন্ধে ডিটেইলিং কম পাওয়া যায়। এসআরএস হচ্ছে বিআরএস থেকে একটু ডিটেইলস বেশি থাকে, এটাকে বলা হয় সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। আর লাস্টে ডেভেলপ করা হয় হচ্ছে, মানে ইনিশিয়েশন তো হলো, ইনিশিয়েশনের পরে প্ল্যানিং ফেজ আছে, এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে একটা প্ল্যানিং স্টেজ আছে। সো প্ল্যানিং স্টেজে ডেভেলপ করা হয় হচ্ছে বেসিক্যালি এসআরএস আর এফআরএস।
তো এসআরএস এফআরএস এই দুইটা মোটামুটি দুইটাই প্ল্যানিং স্টেজে ডেভেলপ করা হয়। এসআরএস হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তারপরে এফআরএস হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সো সফটওয়্যার টেস্টিং কি জিনিস, সফটওয়্যার টেস্টিং এর বেসিক জিনিসগুলো দেখার আগে আমাদের একটু দেখে নেওয়া উচিত এই তিনটা আসলে কিভাবে ডিফারেন্ট। মানে আমি বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আর ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন গুলোকে আলাদা কিভাবে করছি, ঠিক আছে? সো আসেন আমরা একটু শুরু করি। সো বিষয়টা হচ্ছে কম্প্যারিজন বিটুইন বিআরএস বা কম্প্যারিজন অফ বিআরএস, এসআরএস এন্ড এফআরএস। প্রথমে আসে বিআরএস এর। সো বিআরএস স্ট্যান্ডস ফর বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এটাকে আমরা অনেক সময় বিআরডিও বলি, বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টও বলে থাকি, এবং এটা হচ্ছে মোটামুটি মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড রিকোয়ারমেন্টস ডকুমেন্ট, ঠিক আছে? আর হচ্ছে বিএবিওকে একটা অর্গানাইজেশন, গ্লোবালি রিকগনাইজড একটা স্ট্যান্ডার্ড বিএবিওকে, যারা কিনা এই বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডিফাইন করছে এভাবে যে এ বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ইজ এ রিকোয়ারমেন্টস প্যাকেজ দ্যাট ডিসক্রাইবস বিজনেস রিকোয়ারমেন্টস এন্ড স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস। আমি রিকোয়ারমেন্টস কি জিনিস তো আমি আগে বললামই, আমি একটা সফটওয়্যার ডেভেলপ করব, আমি কি ডেভেলপ করব সেটার জন্য আমার কি প্রয়োজন, আমার রিকোয়ারমেন্টস প্রয়োজন। আমি কি আসলে বানাবো, হোয়াট শুড আই বিল্ড, আমার কাছে রিকোয়ারমেন্টস থাকলেই না আমি বানাতে পারবো, রাইট? সো এই রিকোয়ারমেন্টস ডকুমেন্ট গুলো আবার তিন রকম, আমরা সেগুলারই কম্পারিজন দেখছি, ঠিক আছে? সো বিজনেস রিকোয়ারমেন্ট হচ্ছে আমি বললাম একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের যে এসডিএলসি, যে মোটামুটি এসডিএলসি লাইফ সাইকেল আছে, যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সেই ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একদম শুরুতে ইনিশিয়েশন লেভেলে বিআরএস টা ডেভেলপ করা হয়। এটাকে কি বলতেছে, বিএবিও কে ডিফাইন করছে যে এটা একটা প্যাকেজ দ্যাট ডেসক্রাইবস বিজনেস রিকোয়ারমেন্টস এন্ড স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস। এখন প্রশ্ন হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট কি জিনিস বা স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস কি জিনিস? এখন আমরা একটু নিজেরাই অ্যানালাইজ করি। ফর এক্সাম্পল, আমি ধরেন আপনারা সবাই এখানে ডেভেলপার, আমি হচ্ছি ক্লায়েন্ট, আমি চাচ্ছি আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি। এখন আমি কিন্তু টেকনিক্যাল না। ফর এক্সাম্পল ধরেন যিনি সফটওয়্যারটা ডেভেলপ করবে, যিনি সফটওয়্যারের ওনার, উনি মোটেও টেকনিক্যাল কেউ না, বাট তার একটা নিড আছে, তার হয়তো কোনো একটা উদ্দেশ্য আছে বা কোনো একটা পারপাস আছে যেটাকে ফুলফিল করতে চায় উনি একটা সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে? সো উনি যখন ওনার কাছ থেকে যখন আপনি রিকোয়ারমেন্টস নেবেন, তখন কি সে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দিতে পারবে? সে কিন্তু কোনো টেকনিক্যাল রিকোয়ারমেন্টস দিতে পারবে না। সে হয়তো বলতে পারবে হ্যাঁ আমার এইটা লাগবে, আমি এরকম একটা জিনিস চাই বা আমি এইটা করতে চাই। তো ওনার এই যে হাই লেভেলের জিনিস, মানে আপনি হাই লেভেল লো লেভেল আমরা কি সবাই বুঝি? মনে রাখবেন যে জিনিসের সবচেয়ে কম ডিটেইলিং থাকে, ডিটেলস কম থাকে, বা যেটা হচ্ছে মানে সরাসরি খুব সহজে বোধগম্য না আর কি, খুব হাই লেভেলের জিনিস বলি না আমরা, মানে যেটা হয়তো যেটা একদম স্পষ্ট না বা যেটা ডিটেলস খুব কম, সেগুলো হচ্ছে সব হাই লেভেল স্টেটমেন্ট। আর লো লেভেল স্টেটমেন্ট হচ্ছে যেখানে ডিটেলস সবচেয়ে বেশি থাকে বা খুব বেশি ডিটেলস থাকে, সেগুলো হচ্ছে লো লেভেল স্টেটমেন্ট, ঠিক আছে? সো যেহেতু ওই ব্যক্তি বা ক্লায়েন্ট বা স্টেক হোল্ডার যেই হোক, যারা কিনা টেকনিক্যাল না, নন টেকনিক্যাল গাই, তাদের কাছ থেকে যখন রিকোয়ারমেন্ট আসবে না, তখন তার বিজনেস রিকোয়ারমেন্ট কি, মানে সে কি চাচ্ছে, দিন শেষে সে যেটাই ডেভেলপ করুক না কেন তার তো বেনিফিটের জন্য করবে, তাই না? তার বিজনেসের জন্য করবে। সো it basically means বা it basically points out the means on how to meet the requirements in business. So উনি যেটা বলবে সেটাই আসলে বিজনেস রিকোয়ারমেন্ট, এবং সেটা কিরকম আকারে আসবে যে সে আসলে দিন শেষে কি তার বিজনেস ফুলফিল করার জন্য সে কি চাচ্ছে, ঠিক আছে? সো ভেরি অফেন বিআরএস ডিপিক্টস দ্য এক্সপেক্টেড ফিচার্স অফ এ সফটওয়্যার অর প্রোডাক্ট টু বি ডেভেলপ। সো অনেক সময় এইখান থেকেই এই বিজনেস রিকোয়ারমেন্টস থেকেই আপনার এক্সপেক্টেড ফিচার গুলো চলে আসে, ঠিক আছে? ডিটেইলে আসে না, কম ডিটেইলে আসে, এই জন্য এটাকে হাই লেভেলের স্টেটমেন্ট বলা হচ্ছে। সো বিজনেস অ্যানালিস্ট যারা থাকেন একটা প্রজেক্টে, একটা এসডিএলসি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে যারা বিজনেস অ্যানালিস্ট লেভেলে আছেন, তারা বেসিক্যালি এই বিআরএস গুলো ডেভেলপ করে থাকে। এখন আমরা তো বললাম যে নন টেকনিক্যাল গাই বা ক্লায়েন্ট উনি বা স্টেক হোল্ডার যারা আছেন তার সাথে, স্টেক হোল্ডার মানে আমরা বুঝি তো না সবাই, স্টেক হোল্ডার মানে হচ্ছে পার্টনার হইতে পারে, মানে একটা কথা হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যত মানুষ জড়িত সবাই এটার স্টেক হোল্ডার। সেটা বিভিন্ন লেভেলের স্টেক হোল্ডার হতে পারে, কেউ হয়তো বিজনেস লেভেলের স্টেক হোল্ডার, কেউ হয়তো ডেভেলপমেন্টের জন্য তারা স্টেক হোল্ডার, কেউ টেস্টিং এর জন্য রেসপন্সিবল, তারা এক ধরনের স্টেক হোল্ডার, এন্ড ইউজার যারা কিনা এই সফটওয়্যারটি ইউজ করবে তারাও এক ধরনের স্টেক হোল্ডার।
সো এরকম স্টেক হোল্ডার এবং ক্লায়েন্টের কাছ থেকে যে রিকমেন্ডস গুলো আসবে সেগুলো আসবে হচ্ছে বিজনেস রিকমেন্ড হিসেবে, সেগুলো খুব হাই লেভেলের রিকমেন্ডস হবে না, ওইখানে কোনো টেকনিক্যাল কথাবার্তা থাকবে না, ঠিক আছে? ওইটা একটা হাই লেভেলের তার বিজনেস কিভাবে সে মিট করবে সেটার জন্য রিকোয়ারমেন্টস। আমরা একটা এক্সাম্পল দেখি। সো বিআরএস এর যদি কোনো একটা স্টেটমেন্ট এরকম কোন একজন ক্লায়েন্ট বা স্টেক হোল্ডার কেউ যদি দেয়, সেটা এরকম হইতে পারে যে কোম্পানি, এই কোম্পানির ওনার যিনি, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে এই কোম্পানি যিনি ওনার, উনি এই স্টেটমেন্টটা দিচ্ছেন অ্যাজ এ বিজনেস রিকমেন্ড স্পেসিফিকেশন, ঠিক আছে? কিরকম? দ্য কোম্পানি উড লাইক টু ইমপ্রুভ ইটস এফিসিয়েন্সি by tracking the time spent by the employees on different activities. So এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এই ক্লায়েন্টের বা এই ওনার, এই বিজনেস ওনার, তার একটা কোম্পানি আছে যেখানে তিনি কিছু এমপ্লয়ি হয়তো তার আছে, তার এমপ্লয়িরা তার অফিসে কাজ করে। সো সে কি চাচ্ছে, সে তার কোম্পানির এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে চাচ্ছে। এতদিন হয়তো উনি তার এমপ্লয়িরা কাজ করতো তাদের মতো করে, উনি হয়তো কোনো ট্র্যাকিং রাখতেন না, ঠিক আছে? এমপ্লয়িরা কখন কি কাজ করতেছে, আজকে একজন এমপ্লয়ি কে তার ধরেন যদি 8 ঘন্টা অফিস টাইম হয় বা 9 ঘন্টা অফিস টাইম হয়, সে ওই 9 ঘন্টা কিভাবে স্পেন্ড করলো, কোন কাজের পিছনে কতটুকু সময় ব্যয় করলো, কয়টা থেকে কয়টা পর্যন্ত কি কি কাজ করলো, এইগুলো যদি তাকে ট্র্যাক করতে হয়, উনি এই ট্র্যাকিংটা চাচ্ছেন না। সো এই ট্র্যাকিং এর মাধ্যমে উনি ওনার কোম্পানির এফিসিয়েন্সি বাড়াতে যাচ্ছেন, ঠিক আছে? সো দ্য কোম্পানি উড লাইক টু ইমপ্রুভ ইটস এফিসিয়েন্সি বাই ট্র্যাকিং দ্য টাইম স্পেন্ড বাই দ্য এমপ্লয়িজ অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। সে তার কোম্পানির এফিসিয়েন্সি বাড়াতে চায় কিভাবে, তার এমপ্লয়িরা তার অফিসে কিভাবে কোন সময় কিভাবে সময় স্পেন্ড করতেছে বা কোন অ্যাক্টিভিটি পিছনে কতটুকু সময় দিচ্ছে, এই টাইমটা ট্র্যাক করে। আচ্ছা, আজান আমার এখানে একদম কাছে, তো একটু আজানটা শেষ হোক। ওকে, সো স্টেটমেন্টটা তো সবাই বুঝছেন। এখন এই স্টেটমেন্ট দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে, যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের এখান থেকে কি বোঝা যাচ্ছে? The company would like to improve its efficiency by tracking the time spent by the employees on different activities. যদি আপনাদেরকে বলা হয় আপনারা ধরুন সফটওয়্যার ডেভেলপ করছেন বা সফটওয়্যার টেস্টিং করছেন, এই স্টেটমেন্ট দ্বারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কি কি জিনিস বা কি ফিচার আমি বুঝতেছি? তা কেউ কি একজন বলতে পারবেন? ওকে, সো ব্যাপারটা এমন, আসলে এমনই, বিজনেস রিকোয়ারমেন্টস গুলো এরকম হাই লেভেলের হয় যেখানে ডিটেলস খুব কম থাকে। সো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ভদ্রলোক উনি চান একটা সফটওয়্যার ডেভেলপ করা হোক, মানে ওনার রিকোয়ারমেন্টসটাকে আমি যদি ভেঙে ফেলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে তার এমপ্লয়ীদের সময় যদি ট্র্যাক করতে হয় সেটা অবশ্যই কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হবে, রাইট? সো উই হ্যাভ টু বিল্ড এ সফটওয়্যার। ওকে, সো সেই সফটওয়্যার বিল্ড করে সেই সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা এমপ্লয়িকে সেই সফটওয়্যারে অ্যাক্সেস দিতে হবে। এমপ্লয়িরা তাদের সময় কিভাবে কোনটাতে স্পেন্ড করছে সেখানে ওনারা ইনপুট দিবেন।
সো এইভাবে একটা সফটওয়্যার ডেভেলপ করার মাধ্যমে সে তার এমপ্লয়ীদের হচ্ছে টাইম ট্র্যাক করতে পারবেন, এবং দিন শেষে হয়তো এখান থেকে একটা স্ট্যাটিস্টিক্স উনি নেবেন যে কতটুকু ইমপ্রুভ হচ্ছে একজন, বা এমপ্লয়িরা কে কতটুকু এফিশিয়েন্ট, এখান থেকে উনি একটা এফিসিয়েন্সি হয়তো বের করতে যাচ্ছেন, বা তার কোম্পানিকে আরো বেশি এফিশিয়েন্ট বানাতে যাচ্ছেন। এটা হলো উদ্দেশ্য। সো বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন গুলো সব এরকমই হয়, যেহেতু তারা নন টেকনিক্যাল, তারা তো টেকনিক্যাল নলেজ নাই, তারা তাদের বিজনেসের জন্য কি লাগবে সেটা তারা বলবে। বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে ওই কথাগুলো নিয়েই সে একটা ডকুমেন্ট তৈরি করবে। ওকে, সো এটা হচ্ছে বিআরএস। বিআরডি ইজ ইউজুয়ালি ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ ডকুমেন্টস। আমাদের একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে একদম শুরুতে যেই ধরনের ডকুমেন্টেশন গুলো হয়, বা যে কয়েকটা ডকুমেন্ট তৈরি হয় একদম একদম ইনিশিয়াল লেভেলে, তার ভিতরে বিআরএস একটা, বা বিজনেস রিকোয়ারমেন্টস ডকুমেন্ট একটা। ওকে, এবং এটা কি ডিসক্রাইব করে? এটা হচ্ছে কোম্পানির হাই লেভেল গোল গুলাকে ডিসক্রাইব করে, যেটা কিনা তারা অ্যাচিভ করতে চায়, অর নিডস দে আর ট্রাইং টু ফুলফিল, অথবা তাদের যে নিড গুলো আছে, একটা কোম্পানির যে হাই লেভেল গোল বা যে নিড গুলো আছে সেগুলা হচ্ছে এই বিআরএস এর মাধ্যমে ফুটে ওঠার। কিভাবে তারা এই বিজনেস নিড বা গোল গুলাকে ফুলফিল করতে চায়? বাই ক্রিয়েটিং এ সার্ভিস অর এ প্রোডাক্ট। এই যে এখানে যেমন তার বিজনেস নিড হচ্ছে তার কোম্পানির এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে, সেটা কিভাবে? একটা সফটওয়্যার ডেভেলপ করে বা একটা প্রোডাক্ট ডেভেলপ করার মাধ্যমে। ঠিক আছে, ওইটা এখানে বলা হয়েছে যে BRD is usually one of the first few documents created in the project life cycle and describes a company's high level goals they are trying to achieve or needs they are trying to fulfill by creating a service or a product. ঠিক আছে, so additionally the BRD also contains the needs of a specific or group of stakeholders that will interact with the final service or a product. আমি একটু আগে বললাম একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে, একটা সফটওয়্যারের সাথে যত মানুষ যুক্ত থাকে সবাই কোনো না কোনো ভাবে ওই সফটওয়্যার স্টেক হোল্ডার। ওকে, সো এই যে ক্লায়েন্ট বা যিনি কোম্পানির ওনার বা সফটওয়্যারের ওনার, তার বাইরেও বিভিন্ন রকম স্টেক হোল্ডার বা বিভিন্ন গ্রুপ অফ স্টেক হোল্ডার থেকেও রিকোয়ারমেন্টস আসতে পারে, যারা কিনা ওই সফটওয়্যারের সাথে ফাইনালি ইন্টারঅ্যাক্ট করবে। সেটা এন্ড ইউজার থেকেও রিকোয়ারমেন্টস আসতে পারে। ওকে, সো does it answers the why part of the requirement? So একটা requirements কে আমরা যে রিকোয়ারমেন্টস গুলোকে তিনটা ভাগে, বা রিকোয়ারমেন্টস ডকুমেন্ট গুলোকে তিনটা ডকুমেন্ট বলতেছি। সো বেসিক্যালি রিকোয়ারমেন্টস কে আমরা যদি ভাগ করে ফেলি তিনটা পার্টে, যে why, what and how. Why the requirements are being undertaken, কেন রিকোয়ারমেন্টস গুলো আমি হাতে নিচ্ছি, বা আমি কেন এই রিকোয়ারমেন্টস গুলো আমার প্রয়োজন, এটা হলো why পার্ট। ওয়ার্ড পার্ট হচ্ছে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার জন্য, বা আমার বিজনেস নিড ফুলফিল করার জন্য আমার কি কি তৈরি করতে হবে, কি কি ফিচার লাগবে, সেগুলো হচ্ছে হোয়াট পার্ট। আর হাউ হচ্ছে আমি এই ফিচার গুলো বা এই রিকোয়ারমেন্টস গুলোকে কিভাবে ডেভেলপ করব, সেটা হচ্ছে হাউ পার্ট। এই তিনটা পার্টের ওয়াই পার্টের আনসার দেওয়া হচ্ছে এই বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। ঠিক আছে, ওয়াই দ্য রিকোয়ারমেন্টস আর বিং আন্ডারটেকেন এন্ড হোয়াট রেজাল্টস আর এক্সপেক্টেড ফ্রম দ্য সিস্টেম। সো আমি কেন এই রিকোয়ারমেন্টস গুলো নিচ্ছি, এবং এই রিকোয়ারমেন্টস গুলোর মাধ্যমে বা এই সিস্টেম ডেভেলপ করার পরে এই সিস্টেম থেকে আমি কি কি আউটকাম পাবো, বা কি ধরনের আমার রেজাল্ট আসবে। সো ইট শুড বি নোটেড দ্যাট অল দ্য ফিউচার রিকোয়ারমেন্টস। সো একবার আপনি সফটওয়্যারের বিজনেস রিকোয়ারমেন্টস ডকুমেন্ট তৈরি করে ফেললেন, সেটাকে সুন্দরভাবে রিভিউ করলেন, রিভিউ করে এটাকে ফাইনাল করলেন। সো একটা বিআরডি বা বিআরএস আপনার কাছে এখন আছে। ভবিষ্যতে ইন ফিউচার যদি it should be noted that all the future requirements, ফিউচারে যদি কোনো রিকোয়ারমেন্টস আসে, যদি কোনো রিকোয়ারমেন্টস বা কোনো এনহ্যান্সমেন্ট আসে, নতুন রিকোয়ারমেন্টস বা এক্সিস্টিং যে রিকোয়ারমেন্টস গুলো আছে বা যে ফিচার গুলো আছে সেখানে যদি কোনো এনহ্যান্সমেন্ট আসে বা কোনো ধরনের চেঞ্জ রিকোয়েস্ট আসে, ঠিক আছে, তো এই ধরনের ইয়েগুলো, নতুন কোনো রিকোয়ারমেন্টস হোক, কোনো ধরনের চেঞ্জ হোক, এগুলো সবই ওই বিআরএস এর যে কোম্পানির যে গোলগুলো আছে, বিআরএস এর ভিতরে কোম্পানির যে হাই লেভেল গোল বা যে বিজনেস গোলগুলো ডিফাইন করা আছে সেগুলার থেকে জাস্টিফাইড হতে হবে সেগুলো দ্বারা। ওকে, সেটাই এখানে বলতেছে যে মানে আপনি এমন কোন রিকোয়ারমেন্টস নতুন নিয়ে আসতে পারবেন না যেটা বিজনেস গোলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক আছে, বিআরএস এ তো সেই বিজনেস গোলগুলো বা সেই বিজনেস রিকোয়ারমেন্ট গুলো আসবে। সো ওই বিজনেস রিকোয়ারমেন্টস এর উপরে ইয়ে করেই আপনাকে নতুন নতুন রিকোয়ারমেন্টস বলেন বা কোনো চেঞ্জ বলেন সেগুলো করতে হবে।
সো ওটা এখানে বলা হয়েছে যে it should be noted that all the future requirements enhancement and change requests against the project should be justified by the company's goals and needs listed in the BRD. ঠিক আছে, BRD সবসময় হচ্ছে একজন বিজনেস অ্যানালিস্ট প্রিপেয়ার করেন on the project and is created after performing an analysis of the client company and talking to the client stakeholders. So basically একজন বিজনেস অ্যানালিস্ট যিনি এই প্রজেক্টে বিজনেস অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তার কাজ হচ্ছে ওই যে ওনার বা যে ক্লায়েন্ট সফটওয়্যার তার সাথে বসা, ওই সফটওয়্যারের আদার্স যারা আরো স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসা, মিটিং করা, মিটিং করে তাদের কাছ থেকে এই রিকোয়ারমেন্টস গুলোকে বের করে নিয়ে আসা, যে তারা কি চাচ্ছে বা কি ডেভেলপ করতে যাচ্ছে। হ্যাঁ, সো once the BRD is prepared, একবার BRD যখন প্রিপেয়ার হয়ে গেল, এটাকে রিভিউ করা হয় ক্লায়েন্টের মাধ্যমে, এটাকে রিভিউ করে একটা সাইন অফ নেওয়া হয়। সাইন অফ নেওয়া মানে হচ্ছে হ্যাঁ ইটস ফাইন, ইটস গুড টু গো। ক্লায়েন্ট যিনি ওনার তিনি এটা রিভিউ করে এটাকে একটা গ্রিন সিগন্যাল দিবেন যে হ্যাঁ এই BRD ডকুমেন্টটাকে এখন অ্যাপ্রুভ করা যায়। ওকে, সো এটা কেন রিভিউ করানো হচ্ছে? রিভিউ করানো হচ্ছে এই জন্য যাতে এটা বোঝা যায় যে যাতে এটা মেক শিওর করা যায় যে ইট কারেক্টলি ক্যাপচার্স দ্য এক্সপেকটেশনস অফ দ্য বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কি স্টেক হোল্ডার্স। সো রিভিউ করা মানে হচ্ছে এটা যাতে এটা বোঝা যায় যে ক্লায়েন্টের বা ওনার বা স্টেক হোল্ডারদের যে রিকোয়ারমেন্টস বা যে এক্সপেকটেশন গুলো আছে সেগুলো ক্যাপচার হয়েছে কিনা ঠিক মতো এই বিআরএস এর ভিতরে। ঠিক আছে, এই বিআরএস ডকুমেন্টের প্রাইমারি অডিয়েন্স হচ্ছে কারা? প্রজেক্টের যারা স্পন্সর আছেন তারা, প্রজেক্টের যারা হায়ার ম্যানেজমেন্ট আছে তারা, প্রজেক্টের মিডল ম্যানেজমেন্টে যারা আছেন এবং অ্যানালিস্ট লেভেলে যারা আছেন, বিজনেস অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, এনারা হচ্ছে এই বিআরডি বা বিআরএস এর প্রাইমারি অডিয়েন্স, বা তাদের আসলে কাজে লাগে এই ডকুমেন্টটা। ঠিক আছে, সো বিআরএস এর পার্ট আমরা শেষ করছি। বিআরএস এর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা মানে জিনিসটা আসলে বোঝা যাচ্ছে কিনা, আমরা কি জিনিস নিয়ে আলোচনা করছি সেটা সবার বোধগম্য হচ্ছে কিনা? যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ এনি টাইম এনি কোশ্চেন। সো বিআরএস এ কি কোনো প্রশ্ন আছে? আমি কি মানে সামনে আগাবো? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো না আপনারা? জি। সো একটা রিকোয়েস্ট হচ্ছে, যদি কখনো মনে হয় যে আমার কথা ডিস্টোর্ট হচ্ছে বা কথা কেটে যাচ্ছে, শুনতে পাননি, একটু কেউ একজন বলবেন, তাহলে আমি আবার রিপিট করব। ঠিক আছে, ওকে, সো আমরা আগাই। সো বিআরএস এ আমরা কিসের আনসার পেলাম? হোয়াই এর আনসার পেলাম। হোয়াই, আমার তিনটা যে পার্ট ছিল, হোয়াই, হোয়াট এন্ড হাউ। সো হোয়াই এর আমরা আনসার পেলাম যে আমি কেন রিকোয়ারমেন্টস গুলাকে আমি নিচ্ছি আর কি, বা রিকোয়ারমেন্টস গুলো কেন ডিফাইন করছি। এরপরে হোয়াই পার্টের আনসার হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে হোয়াট পার্টের আনসার দেওয়া বা হোয়াট পার্টের আনসার বের করা। সো প্রজেক্ট আমি কেন নিলাম হাতে, বা কেন আমার কি প্রয়োজন, আমার বিজনেস গোল কি, এগুলো তো বিআরডিবি তে চলে আসলো। নাও ইটস টাইম টু ডকুমেন্ট হোয়াট রিকোয়ারমেন্টস মাস্ট বি ফুলফিল। এখন আমি জানি যে আমার বিজনেস নিড কি। ঠিক আছে, সো আমার এখন আমার এই বিজনেস নিড গুলো বা আমার বিজনেস গোল গুলোকে ফুলফিল করতে গেলে আমার কি কি রিকোয়ারমেন্টস বা কি কি ফিচার ডেভেলপ করা প্রয়োজন, সেগুলাই আসবে হচ্ছে এসআরএস এর ভিতরে। ঠিক আছে, সো এসআরএস স্ট্যান্ডস ফর সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, এটাকে যদি আমি ফর্মালি ডিফাইন করি তাহলে ব্যাপারটা ডেফিনেশনটা এরকম হয় যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট is a detailed and structured requirements document that contains the functional requirements. So এতক্ষণ আমরা বিজনেস রিলেটেড সব জিনিসপত্র ছিলাম, বিজনেস গোল বা বিজনেস রিকোয়ারমেন্টস এগুলোতে ছিলাম। এখন আমরা চলে আসবে ওই বিজনেস রিকোয়ারমেন্টস কে ভেঙে ফেলবো, বিআরএস কে একটু ভেঙে ফেলে একটু ডিটেইলে চলে যাবো আমরা। তখন কি আসবে? এসআরএস চলে আসবে। এসআরএস এ পরিণত করবো আর কি। হ্যাঁ, এসআরএস এ কি থাকবে? ওই সফটওয়্যারের এবার ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকবে। এখন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি জিনিস? ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যারের বিহেভিয়ারাল অ্যাসপেক্ট থেকে, মানে ও কি রকম বিহেভ করে, একটা সফটওয়্যারে কি কি ফিচার থাকে। ঠিক আছে, এই বিহেভিয়ারাল অ্যাসপেক্ট থেকে আমরা বলি হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। এই বিহেভিয়ার গুলো আমরা ফাইন্ড আউট করবো বা বিহেভিয়ার গুলোকে আমরা ডিফাইন করবো এসআরএস এর ভিতরে। সো এসআরএস এর ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকবে, এসআরএস এর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকবে। ঠিক আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বলতে আমার নরমালি নন ফাংশনাল কয়েকটা অ্যাসপেক্ট আছে, যেমন হচ্ছে পারফরমেন্স।
আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন হোক যেটা হোক, সেটা একটা পারফরমেন্সের ব্যাপার আছে, তাই না? যে আমার অ্যাপ্লিকেশনটা পার সেকেন্ডে বা পার আওয়ারে কি পরিমাণ ইউজারকে হ্যান্ডেল করতে পারে, কি পরিমাণ হিট আমার সার্ভার সে হ্যান্ডেল করতে পারে, বা আমার ওয়েবসাইটে যখন কোনো একজন ইউজার বা ভিজিট করে সে কত দ্রুত রেসপন্সটা পায়, রাইট? সো এই রকমের যে কিছু পারফরমেন্স ইস্যু আছে, এইগুলা নিয়ে হচ্ছে পারফরমেন্স একটা 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 অ্যাসপেক্ট, নন ফাংশনাল একটা অ্যাসপেক্ট। ফাংশন পারফরমেন্স একটা, দেন হচ্ছে সিকিউরিটি। আমার সফটওয়্যারটা বা আমার অ্যাপ্লিকেশনটা বাইরের কোনো আনঅথরাইজড অ্যাক্সেস থেকে কতটা সিকিউর, আমার সফটওয়্যারকে হ্যাক করা যায় কিনা, বা আমার অ্যাপ্লিকেশনকে বাইরে থেকে হ্যাক করা যায় কিনা, ঠিক আছে? বা আমার সফটওয়্যারে যে ডেটা আছে সেই ডেটা সিকিউরিটি কতটুকু, ডেটা ব্রিচ হয় কিনা, কোনো ব্রিচ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই যে ব্যাপারগুলো আছে এগুলো সব সিকিউরিটি অ্যাসপেক্ট। সো পারফরমেন্স, সিকিউরিটি, এই দুটো গেল। আরেকটা হচ্ছে ইউজেবিলিটি। ইউজেবিলিটি হচ্ছে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করলাম বা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম বা করব, আমার অ্যাপ্লিকেশনটা ইউজাররা কতটা স্মুথলি ইউজ করতে পারে বা তারা কতটা কমফোর্টেবলি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ইউজেবিলিটি। সো ইউজেবিলিটিতে আবার দুইটা জিনিস থাকে, ইউআই, ইউজার ইন্টারফেস, এবং ইউজার এক্সপেরিয়েন্স, ইউএক্স। ইউআই, ইউএক্স। তো ইউআই ইউএক্স এগুলো কতটা স্মুথ বা কতটা ইউজার ফ্রেন্ডলি একজন ইউজারের জন্য, এই জিনিসগুলো চলে আসে ইউজেবিলিটির ভিতরে। সো এই যে তিনটা আসপেক্ট আমি বললাম, এগুলো নরমালি সব নন ফাংশনাল আসপেক্ট, ঠিক আছে? সো ফাংশনাল রিকোয়ারমেন্ট ছিল বা ফাংশনাল আসপেক্ট গুলো ছিল সব তার সব বিহেভিয়ারাল আসপেক্ট, আর নন ফাংশনাল হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক টাইপের আর কি বিষয়। তো এসআরএস এ কি থাকবে? ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকবে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকবে, এবং অ্যালং উইথ এনি ইউজ কেসও থাকতে পারে এসআরএস এর ভিতরে। এখন আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে আসছেন বা পড়াশোনা করছেন, আপনারা নিশ্চয়ই ইউজ কেস সম্বন্ধে সবার আইডিয়া আছে, তাই না? ইউজ কেস জিনিসটা কি? সো এরকম ইউজ কেস হচ্ছে আমার কাইন্ড অফ ডায়াগ্রাম। আমরা ইউএমএল জানি, তাই না? ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, যেটা আর কি। হ্যাঁ, এইটার একটা পার্ট হচ্ছে আমার ইউজ কেস ডায়াগ্রাম। আমার ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে আমার একটা মেথোডোলজি, যেটা কিনা সিস্টেম অ্যানালাইসিস করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য, ক্লারিফাই করার জন্য আমার সিস্টেমের যে রিকোয়ারমেন্টস এগুলাকে ভালোভাবে অ্যানালাইসিস করা, আইডেন্টিফাই করা এবং ক্লারিফাই করার জন্য ব্যবহার করা হয়। যেখানে কিছু অ্যাক্টর থাকে এবং কিছু এন্টিটি থাকে, ওই অ্যাক্টররা ওই বা ইউজ কেস থাকে, ওই অ্যাক্টররা ওই ইউজ কেসগুলোর উপরে বিভিন্ন রকম অ্যাকশন পারফর্ম করে, ঠিক আছে? সো এটা বেসিক্যালি ইটস এ পার্ট অফ ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা ইউজ কেস নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, সো আমরা সেই ক্লাসে এটা ডিটেইলস আলোচনা করবো। বাট অ্যাজ এ যারা সিএসসি স্টুডেন্ট আছেন তারা অবশ্যই ইউজ কেস সম্বন্ধে আইডিয়া থাকার কথা। সো এসআরএস এ আমরা কি পেলাম? একটা হলো ফাংশনাল রিকোয়ারমেন্টস পেলাম, দেন নন ফাংশনাল রিকোয়ারমেন্টস পেলাম, এবং ইউজ কেস পেলাম, রাইট? ওকে, সো এটা হচ্ছে এসআরএস এর গল্প গেল। এসআরএস তাহলে কিসের আনসার দিচ্ছে? হোয়াট, আমাকে কি কি রিকোয়ারমেন্টস আমার ডেভেলপ করতে হবে ওই বিজনেস রিকোয়ারমেন্টস গুলোকে ফুলফিল করার জন্য, সেটাই আসবে সব এসআরএস এর ভিতরে। এখন আগের এক্সাম্পলটাই যদি দেই আবার, তাহলে আগের এক্সাম্পলে কি বলা ছিল? আগের এক্সাম্পলে উনি বলছিলেন যে আমার একটা সফটওয়্যার লাগবে, আমার হচ্ছে কোম্পানির এফিসিয়েন্সি আমি ইমপ্রুভ করতে চাচ্ছি আমার এমপ্লয়ের টাইম ট্র্যাক করার মাধ্যমে। এখন এই স্টেটমেন্টটা যখন এসআরএস এ আসবে বা এসআরএস আমি যখন এটাকে ডিটেইলিং করব, ডিটেইলস লিখবো, তখন আমি এভাবে লিখবো যে দ্য প্রপোজ সফটওয়্যার টু ট্র্যাক দ্য এমপ্লয়েজ অফিস উইল কন্টেইন দ্য ফলোইং মডিউল। এখন চলে আসবে এটা মডিউলার ইয়েতে, যে আমার তাহলে আমি তো বুঝে গেছি যে আমার একটা সফটওয়্যার ডেভেলপ করা লাগবে, তাহলে আমি এখন এসআরএস এ কি নিয়ে আসবো? এই সফটওয়্যারটার ভিতরে আবার কি কি মডিউল থাকবে, তাই না? একটা হচ্ছে লগ ইন মডিউল থাকবে, এই লগ ইন মডিউলের মাধ্যমে এই সফটওয়্যারের যাবতীয় ইউজার, এই অ্যাপ্লিকেশনের যাবতীয় যত ইউজাররা আছে সবাই লগ ইন করবে। একটা অ্যাডমিনিস্ট্রেটর মডিউল থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর মডিউল শুধুমাত্র অ্যাডমিন যিনি থাকবে সে ইউজ করতে পারবে। অ্যাডমিন মডিউল থেকে কি কি করা যাবে? একজন অ্যাডমিনিস্ট্রেটর যিনি থাকবেন তিনি হচ্ছে নতুন ইউজার অ্যাড করতে পারবেন, তিনি ইউজারদের ইনফরমেশন এডিট করতে পারবেন, ইউজারদেরকে ইনঅ্যাক্টিভেট করতে পারবে বা ডিঅ্যাক্টিভেট করতে পারবে বা ডিলিট করে দিতে পারবে। দেন হচ্ছে কোন একটা ইউজারের সে পারমিশন অ্যাড করতে পারবে বা পারমিশন এডিট করতে পারবে, ঠিক আছে? সে নতুন নতুন প্রজেক্ট অ্যাড করতে পারবে। এগুলো হচ্ছে অ্যাডমিনের কাজ। সো লগ ইন মডিউল গেল, অ্যাডমিন মডিউল গেল, এরপর একটা মডিউল আসবে হচ্ছে এমপ্লয়ি মডিউল। সো এমপ্লয়ি মডিউলের কাজ হচ্ছে কি? এমপ্লয়ি মডিউল হচ্ছে এগুলো সবাই এমপ্লয়িরা এখানে হচ্ছে যখন লগ ইন করবে, এমপ্লয়িরা
লগ ইন করার পর তারা এই এমপ্লয় মডিউলে চলে আসবে, এই ড্যাশবোর্ডে চলে আসবে। এখান থেকে তারা কি করতে পারবে, তাদের এফোর্ট গুলা, তারা কোন কাজে কি পরিমাণ এফোর্ট দিচ্ছে বা কোন কাজে কতটুকু সময় দিচ্ছে এগুলো তারা এন্ট্রি করতে পারবে, তারা এন্ট্রি দিতে পারবে আবার এডিট করতে পারবে। তাদের টাস্ক ডিটেলস, তারা কোন কোন টাস্ক কখন পারফর্ম করছে সেই টাস্ক ডিটেলস গুলাকে তারা এন্ট্রি করতে পারবে, এডিট করতে পারবে। কোন প্রজেক্টে সে এখন কাজ করতেছে সেই প্রজেক্ট চুজ করতে পারবে। এই এমপ্লয়িরা তো এই সিস্টেমের একটা ইউজার, তাই না? একজন সবাই এক একটা ইউজার। সো এই সেই ইউজারদের ডিটেলস বা ওই এমপ্লয়ীদের ডিটেলস তারা হচ্ছে এডিট করতে পারবে, পাসওয়ার্ড রিসেট করতে পারবে, এবং প্রিভিয়াস এফোর্ট ডিটেলস এগুলো বিভিন্ন রকম যেগুলো কাজ আছে এগুলো তারা করতে পারবে এমপ্লয় মডিউল থেকে। লাস্ট একটা মডিউল থাকবে হচ্ছে রিপোর্টিং মডিউল। রিপোর্টিং মডিউলটা শুধুমাত্র অ্যাডমিনের অ্যাক্সেস থাকবে। এই রিপোর্টিং মডিউল থেকে অ্যাডমিন চাইলে বিভিন্ন রকম রিপোর্ট তৈরি করতে পারবে, যে এফোর্ট গুলো এন্ট্রি দিচ্ছে এমপ্লয়িরা, ঠিক আছে, এই ইউজারের এগেইনস্টে কে আছে, মানে একজন ইউজার সে লাস্ট 30 দিনে কখন কি করছে এরকম রিপোর্ট বের হয়ে আসবে। প্রজেক্ট ওয়াইজ এই লাস্ট 30 দিনে কি কি প্রজেক্টে কি কি কাজ হয়েছে এই ধরনের রিপোর্ট বের হয়ে আসবে, ঠিক আছে। টাস্ক ওয়াইজ রিপোর্ট বেরোতে পারে, বিভিন্ন রকম রিপোর্ট সেখানে থাকবে রেডি করা। অ্যাডমিন চাইলে এই রিপোর্ট গুলাকে বিভিন্ন এক্সেল ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবে। সো এটা হচ্ছে আমি বিআরএস এর যে হাই লেভেলের কথাবার্তা গুলো ছিল সেখান থেকে আমি একটু লো লেভেলে চলে আসছি, তাই না? আমি এবার মডিউলে চলে আসছি, আমার এই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য কি কি মডিউল প্রয়োজন হবে। সো এসআরএস ইজ ওয়ান অফ দ্য ভাইটাল ডকুমেন্টস ইন এনি প্রজেক্ট। এখন কথা হচ্ছে আমরা যখন বিআরএস এ ছিলাম, বিআরএস এর এই কথাটা আমরা কিন্তু বুঝি নাই, তাই না? বিআরএস এর স্টেটমেন্টটা কিন্তু ওরকম হাই লেভেল ছিল বলে বোঝা যাচ্ছিল না যে আসলে কি চাচ্ছে। এখন এসআরএস এ কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কি তৈরি করতে যাচ্ছি। সো এসআরএস এই জন্যই একটা ভাইটাল ডকুমেন্ট হিসেবে কাজ করে যে কোনো প্রজেক্টে, যেটা কিনা বিজনেসের সাথে আমার হচ্ছে আমি কি চাচ্ছি সেটার একটা গ্যাপ যে আছে গ্যাপটাকে সে মিনিমাইজ করে। কিরকম? as it bridges the gap between what business wants, business কি চায় সেটা, এবং what they will get by documenting the broad layout, এবং তারা কি পাবে, তারা কি চায় আর তারা কি পাবে, এটার ভিতরে যে গ্যাপটা আছে সেটা ফিল আপ করে হচ্ছে এসআরএস। কিভাবে ফিল আপ করে? documenting the broad layout, characteristics and workflows of the software being developed. So basically এই সফটওয়্যারে কি কি মডিউল বা কি কি প্রয়োজন হবে, কি কি ডেভেলপ করতে হবে, এই জিনিসগুলো ব্রড লেআউটে নিয়ে আসা, ক্যারেক্টারিস্টিক গুলা নিয়ে আসা, এবং ওয়ার্কফ্লো, একটা সফটওয়্যারের ওয়ার্কফ্লো গুলা কি কি হবে, সফটওয়্যারটা কিভাবে কাজ করবে, কোথা থেকে কোথায় যাবে, বা একটা ফিচারের সাথে একটা ফিচারের কিভাবে ইন্টারকানেক্টিভিটি বা একটা টোটাল ফ্লো। একটা কাজ করতে গেলে হয়তো কয়েকটা ডেস্কে ঘোরা লাগে, হ্যাঁ। ফর এক্সাম্পল একটা হায়ারার্কি আছে, একটা অ্যাপ্লিকেশন উঠলো, সেটা কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলের কেউ একজন ফার্স্টে সাইন করবে, উনি সাইন করার পর উনি পাঠিয়ে দিবে জয়েন্ট ডিরেক্টর যিনি আছেন তার কাছে, জয়েন্ট ডিরেক্টর দেখার পরে সে পাঠিয়ে দিবে অ্যাডিশনাল ডিরেক্টর যিনি আছে তার কাছে। এরকম কোনো ফ্লো থাকতে পারে অ্যাপ্লিকেশন। আমি এক্সাম্পল দিচ্ছি একটা, হ্যাঁ। এই ধরনের ওয়ার্ক ফ্লো বা এই ধরনের ফ্লো গুলা আপনি হচ্ছে এই এসআরএস এ নিয়ে আসবেন। সো দেখা যায় যে একটা সফটওয়্যারের যে মেজর রিকোয়ারমেন্টস গুলো থাকে, এই রিকোয়ারমেন্টস গুলো মোটামুটি এসআরএস এ ক্লিয়ারলি অর্গানাইজ করা থাকে এবং এলাবোরেটলি থাকে। সো ইটস কমনলি ইউজড ফর এস্টিমেটিং দ্য কস্ট এন্ড এফর্ট। সো আমরা যখন প্রজেক্টের কস্ট এবং এস্টিমেট, আমি একটা প্রজেক্ট হাতে নিলাম, সফটওয়্যার ডেভেলপ করব, সেটার কস্ট কত লাগবে এবং কতদিন সময় লাগবে, এই ধরনের এস্টিমেশনের জন্য এই এসআরএস টাইপের ডকুমেন্ট গুলো খুব কাজে দেয়, ঠিক আছে। সো আপনি চাইলে এসআরএস ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কস্ট এবং এফর্ট বের করে ফেলতে পারেন। At times, it's even used as a contractually binding document between two parties. Even এমনও হয় যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে চুক্তি হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টে যখন কোনো দুই পার্টির ভিতরে চুক্তি হয়, যারা ডেভেলপ করাবে আর যারা ডেভেলপ করবে, এই চুক্তির হিসেবেও, বাইন্ডিং ডকুমেন্ট হিসেবেও বা এগ্রিমেন্টের একটা বাইন্ডিং ডকুমেন্ট হিসেবেও এই এসআরএস ইউজ হতে পারে। সো এটা ছিল হচ্ছে এসআরএস এর কিছু কথা। লাস্ট একটা জিনিস আছে, ইউ ক্যান ভিউ an SRS as a document that elaborates the BRD's high level statement. So BRD যে high level statement ছিল বা BRS এর যে high level statement ছিল, সেটাকে SRS এ কিসে পরিণত করা হয়েছে? মডিউল, সাব মডিউল এবং ফিচার, উইদাউট গোয়িং ইন ডেপথ অন ইচ এন্ড এভরি পেজ। সো প্রত্যেকটা পেজের ডেপথে না গিয়ে আমি ওই বিআরডির হাই লেভেল স্টেটমেন্ট গুলাকে মডিউল, সাব মডিউল এবং ফিচারে ভাগ করে ফেললাম, যেগুলো কিনা এসআরএস আমি নিয়ে চলে আসছি। সো
এসআরএস বেসিক্যালি প্রিপেয়ার করা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, একটা প্রজেক্টে যিনি সিস্টেম অ্যানালিস্ট হিসেবে থাকেন উনি বেসিক্যালি এসআরএস প্রিপেয়ার করেন। However, in case a systems analyst is not available, যদি কখনো কোনো প্রজেক্টে সিস্টেম অ্যানালিস্ট অ্যাভেলেবল না থাকেন তো বিজনেস অ্যানালিস্ট এটা প্রিপেয়ার করতে পারে। ঠিক আছে, বিজনেস অ্যানালিস্ট প্রিপেয়ার করতে পারে। টু প্রিপেয়ার এন এসআরএস দ্য অ্যানালিস্ট হ্যাজ টু কন্ডাক্ট রিকোয়ারমেন্ট ইলাবোরেশন সেশন। তো নরমালি একজন সিস্টেম অ্যানালিস্ট যিনি এসআরএস প্রিপেয়ার করবেন তাকে কি কাজ করতে হবে, তাকে রিলেভেন্ট যে স্টেক হোল্ডার আছে বা যে ওনাররা আছেন তাদের সাথে মিটিং করে বসতে হবে, বসে তাদের এই যে আসপেক্ট গুলো বিভিন্ন বিজনেস বা বিআরএস টা নিয়েও বসা যেতে পারে, বিআরএস নিয়ে, এবং তারা কি চায় সেই আসপেক্ট গুলাকে অ্যানালাইজ করে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস কে লিস্ট ডাউন করতে হবে এগেইনস্ট ইচ অফ দেম। ঠিক আছে, আমার যে বিজনেস রিকোয়ারমেন্ট আছে তার এগেইনস্টে আমার প্রত্যেকটা সফটওয়্যার রিকোয়ারমেন্টস কে আমার লিস্ট ডাউন করতে হবে। এটা অ্যানালিস্টের কাজ, সিস্টেম অ্যানালিস্টের কাজ। এবং সবসময় মনে রাখতে হবে ইউ হ্যাভ টু মেক শিওর বা ইউ হ্যাভ টু এনশিওর যে সিস্টেম অ্যানালিস্ট হ্যাজ টু এনশিওর যে এভরি লিস্টেড রিকোয়ারমেন্ট ইন এসআরএস, আপনি এসআরএস এর যে রিকোয়ারমেন্টস গুলোকে লিস্ট ডাউন করছেন সেগুলো যাতে অবশ্যই বিআরএস এর অবজেক্টিভ গুলোকে ফুলফিল করে। ঠিক আছে, বিআরএস এর যে বিজনেস অবজেক্টিভ গুলো আছে বা বিজনেস গোল গুলো আছে সেগুলোকে যাতে ফুলফিল করে। সো দ্য প্রাইমারি অডিয়েন্স অফ দ্য এসআরএস আর দ্য প্রজেক্ট ম্যানেজার। একটা প্রজেক্টের যারা ম্যানেজার আছেন তারা হচ্ছে প্রাইমারি অডিয়েন্স। এসএমই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস বা এক্সপার্টস যারা ওই ডোমেইনে এক্সপার্ট তারা। টেকনিক্যাল এন্ড ইমপ্লিমেন্টেশন লিড, ওই প্রজেক্টে যারা টেকনিক্যাল বা ইমপ্লিমেন্টেশন লিডে আছে তারা। সো এনারা হচ্ছে বেসিক্যালি এই এসআরএস এর প্রাইমারি অডিয়েন্স। এসআরএস কে আরো কয়েকটা নাম আছে, আমরা প্রোডাক্ট রিকোয়ারমেন্টস ডকুমেন্টও বলতে পারি পিআরডি, আবার সিস্টেম রিকোয়ারমেন্টস ডকুমেন্টও বলতে পারি বা সিস্টেম রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনও বলতে পারি, সিস্টেম রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনও বলতে পারি। সো এখানে একটা নোট আছে যে কি অনেক সময় দেখা যায় যে অর্গানাইজেশন ফেজে ডিপেন্ড করে, সব অর্গানাইজেশন সবগুলা ডকুমেন্ট হয়তো মেনটেন করে না, কারণ হয়তো এগুলা কারণ একটা ডকুমেন্ট তৈরি করতে গেলে তার পিছনে এফোর্ট আছে, কস্ট আছে, তাই না? সো সব অর্গানাইজেশন হয়তো এগুলা এফোর্ডও করে না, ছোট অর্গানাইজেশন গুলা। তো তারা কি করে, কিছু কিছু অর্গানাইজেশন বা স্মল প্রজেক্টের জন্য, ছোট ছোট প্রজেক্টের জন্য তারা এসআরএস ক্রিয়েট না করে তাদের যে বিআরএস বা বিআরডি যেটা আছে সেইটাকে অ্যাকোমোডেট করে ওই বিআরএস এর ভিতরেই ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো ঢুকায় বা ইউজ কেস ডিটেইল ঢুকায় দিয়ে এটাকে এসআরএস হিসেবে ব্যবহার করে। সো এটা গেল এসআরএস এর গল্প। সো এসআরএস এ কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা বিআরএস দেখলাম, বিআরএস আমরা হোয়াই পার্টের আনসার পেলাম, আর এখানে এসআরএস এসে আমরা হোয়াট পার্টের আনসার পেলাম। সো ইজ देयर এনি কোশ্চেন অন এসআরএস সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন? হ্যাঁ, এক্সকিউজ মি ভাইয়া। জি ভাই বলছি জি ভাই বলেন প্লিজ। ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা বলছিলেন এটা একটু যদি আবার বলতেন আমার ডিস্টার্ব কি। নন ফাংশনালটা বুঝছি এসআরএস এর মধ্যে। ওয়াইদ ভাই আপনি ফাংশনাল রিকোয়ারমেন্টস কি জিনিস এটা বুঝতে পারেননি? হ্যাঁ হ্যাঁ, একটু যদি আবার বলতেন আর কি একটু। আচ্ছা, ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে একটা সফটওয়্যারের বিহেভিয়ার, মানে নন ফাংশনাল তো বুঝছেন, নন ফাংশনাল হ্যাঁ, সেটা সিকিউরিটি বুঝছি। পারফরম্যান্স এগুলো গেল। ফাংশনাল হচ্ছে আপনি চিন্তা করেন এভাবে, আপনি ফেসবুক ইউজ করেন তাই না? ফেসবুকে যে কাজগুলো করেন এগুলাই সব তার ফাংশনাল ফিচার্স বা তার সব ফাংশনাল রিকোয়ারমেন্ট। আপনি একটা পোস্ট করতে পারেন ফেসবুকে, সো এই পোস্ট করা হচ্ছে একটা ফিচার ছিল ফেসবুকের বা একটা রিকোয়ারমেন্ট ছিল, এগুলো সব ফাংশনাল রিকোয়ারমেন্টস। আপনি ফেসবুকে একটা ছবি আপলোড করতে পারেন, এটা তার একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, আপনি ফেসবুকে লগ ইন করতে পারেন, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্টস। এখন এরকম রিকোয়ারমেন্ট যদি থাকে আপনি ফেসবুকে লগ ইন করতে 2 সেকেন্ডের বেশি সময় নিতে পারবেন না, এটা হচ্ছে তার পারফরম্যান্স রিলেটেড রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। বুঝতে পারছেন? হ্যাঁ লগ ইন করতে পারেন ফেসবুকে, এটা হচ্ছে ফেসবুকের ফাংশনাল রিকোয়ারমেন্ট বা ফেসবুক যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের ফাংশনাল রিকোয়ারমেন্টস। আর হচ্ছে রিকোয়ারমেন্ট, আর আপনি ফেসবুকের লগ ইনের জন্য 1 সেকেন্ডের বেশি সময় নিতে পারবেন না, 1 সেকেন্ডের ভিতর লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকতে হবে, এটা হচ্ছে তার পারফরম্যান্স রিলেটেড রিকোয়ারমেন্ট। আমার কাছে মনে হচ্ছে যেন ফাংশন ও ফাংশন কেন জানি একসাথে হয়ে যাচ্ছে। যেমন আচ্ছা, একসাথে একসাথে করা যাবে না, এখন কি ক্লিয়ার? আমি যেমন একটা কমেন্টস করলাম ওয়েবসাইট, তো কমেন্টসটা এখানে নন ফাংশনাল হতে পারে। না 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 না, কমেন্টস করবেন, কমেন্টস করা এটা তার একটা বিহেভিয়ার ওই সফটওয়্যার, এটাও আচ্ছা ফাংশনাল রিকোয়ারমেন্ট। সেটাই। বাট একটা কমেন্ট পোস্ট হইতে দেখা গেল 1 মিনিট ধরে ঘুরতেছে, ঘুরে 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 1 মিনিট পরে পোস্ট হলো, এটা তার পারফরম্যান্স রিকোয়ারমেন্ট বা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হতে পারে, যে এটা কমেন্টটা পোস্ট করার সময় খুব কম সময়ের ভিতরে কমেন্টটা পোস্ট হয়ে যেতে হবে। বুঝাতে পারছি? জি ভাই, ঠিক। আবার এমন হতে পারে যে আপনি লগ ইন করা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, কিন্তু ওই লগ ইন ফর্মটা কিভাবে ডিজাইন হবে
ওই বাটনটা কোথায় থাকলে ভালো লাগে বা বাটনটা কোথায় থাকলে ইউজারের জন্য বেশি মানে ইউজফুল হয় বা খুব সুবিধা হয়, এগুলো হচ্ছে তার ইউআই ইউএক্স রিলেটেড। ইউআই ইউএক্স ঠিক আছে, ঠিক আছে, এগুলো ইউজেবিলিটি রিকোয়ারমেন্ট। বুঝাতে পারছি? হ্যাঁ রাইট, ঠিক আছে। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের লাস্ট যে কোশ্চেন আমাদের, হাউ। আমি এতক্ষণ ওয়াই পার্টের আনসার পেলাম, ওয়াই পার্টের থেকে আমি হোয়াট কি কি আমি ডেভেলপ করব সেটারও আনসার পেলাম। নেক্সট আমি চলে আসবো এখন হচ্ছে কিভাবে আমি ডেভেলপ করবো, হাউ আই হ্যাভ টু ডেভেলপ, রাইট? সো এইটাই হচ্ছে এফআরএস। এখন এতক্ষণ বিআরএস টা খুব হাই লেভেলের ছিল, বিআরএস কে ভেঙে ফেলে আমি এসআরএস এ নিয়ে চলে আসছি, এটা একটু আরো লো লেভেলের, একটু একটু কম হাই লেভেল বা একটু লোয়ার লেভেলে। আর এফআরএস হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেলের ডকুমেন্ট, মানে এখানে সবচেয়ে বেশি ডিটেলস থাকে। একটা ফিচারকে টোটালি একদম ভেঙে ফেলে তার ডিটেলস নিয়ে আসা, এটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থাকে। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট ইজ দ্য মোস্ট ডিটেল এন্ড গ্রানুলার ডকুমেন্ট, সবচেয়ে ডিটেল এবং গ্রানুলার, খুব লো লেভেলের এখানে ডিটেলস থাকে আর কি। হ্যাঁ, এবং ইট ফাইনালি ডিসক্রাইবস হাউ এক্স্যাক্টলি দ্য সিস্টেম ইজ এক্সপেক্টেড টু ফাংশন, কিভাবে অ্যাকচুয়ালি এই সিস্টেমটা ফাংশন করবে সেটা হচ্ছে এখানে উল্লেখ থাকে, in order to satisfy all the requirements listed in the BRD and SRS. So আমি এর আগে BRD বা SRS এর যে রিকোয়ারমেন্টস গুলা ডিফাইন করছি, সেই রিকোয়ারমেন্টস গুলোকে ফুলফিল করার জন্য আমি কিভাবে এই সফটওয়্যারটা ডেভেলপ করব সেটাই হচ্ছে এই এফআরএস এ চলে আসবে। সো এফআরএস এর যদি ফর্মাল ডেফিনেশন দেওয়া হয়, ডেফিনেশনটা এরকম যে a functional requirement specification document is a granular and low level document that elaborates all the details around the functional requirements on a project. So একটা functional requirements এর সকল ডিটেইলস এখানে চলে আসবে। আমি আগেরটাই যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি, এসআরএস এ কি আসছিল, আমার বিআরএস এর হাই লেভেল গুলোকে আমি মডিউল সাব মডিউলে ভাগ করে ফেলছিলাম, তাই না? আমার প্রথম মডিউল ছিল লগইন মডিউল, আমি লগইন মডিউলটা এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে এসেছি। হ্যাঁ, লগইন মডিউলের কথা যদি চিন্তা করি, তাহলে আমি এখন এফআরএস এ যেভাবে বলবো যে এই লগইন মডিউলে আসলে কি কি ফিল্ড থাকবে, কি কি ফিল্ড থাকবে, ওই ফিল্ডে কি কি ডেটা দেওয়া যাবে, ঠিক আছে, কোন ডেটার জন্য কতটুকু ডেটা টাইপ, কি ডেটা টাইপ আমি ইউজ করবো, কতটুকু আমি ওইটার লেংথ কতটুকু হবে, এই যাবতীয় সব ডিটেলস চলে আসবে এফআরএস এর ভিতরে। ওই ফিল্ডের সাথে কোনো ধরনের অন্য কোনো ফিল্ডের কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, ফাংশনাল বা নন ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা, এইসব যাবতীয় সব ডিটেলস গুলা এফআরএস এ চলে আসবে। সো লগইন মডিউল যেটা ছিল সেটা এখন এফআরএস এ কিরকম দেখাবে, যে ইন্টার ইউজার নেম একটা ফিল্ড থাকবে, ওই লগইন ফর্ম থাকবে একটা, ওই ফর্মের ভিতরে একটা ইন্টার ইউজার নেম ফিল্ড থাকবে, যেটা কিনা একটা টেক্সট বক্স দ্যাট উইল অ্যালাউ দ্য ইউজার টু এন্টার দ্য ইউজার নেম। এবং ইউজার নেমটা কি হবে, ওই ইউজারের একটা রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস হবে ইউজার নেম হিসেবে, ঠিক আছে। একটা পাসওয়ার্ড ফিল্ড থাকবে, যে পাসওয়ার্ডে ইউজার পাসওয়ার্ড দিতে পারবে, এবং সেই ইউজার পাসওয়ার্ডটা যখন সে টাইপ করবে তখন সেখানে স্টার হিসেবে দেখাবে, এটাও একটা রিকোয়ারমেন্ট। সাবমিট বাটন থাকবে, একটা সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে ইউজার লগ ইন করতে পারবে সিস্টেমে। সো দিস বাটন হোয়েন ক্লিক will validate whether the entered credentials are valid. So যখনই সাবমিট বাটন মানে লগইন বাটন আর কি, যেটাকে বলবো লগইন বাটন বলি আমরা, সো এরকম লগইন বাটন যখন ক্লিক করবে তখন সে ভ্যালিডেট করবে যে এই ইউজার নেম আর পাসওয়ার্ড আসলে ম্যাচ করে কিনা বা আমার ডেটাবেজে আছে কিনা। সো যদি ইউজার নেম পাসওয়ার্ড যদি কারেক্ট হয় তাহলে তো তাকে ঢুকতে দিল, তাকে ড্যাশবোর্ডে নিয়ে গেল, যদি ইনকারেক্ট হয় তাহলে সিস্টেম কি ডিসপ্লে করবে, ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড। সো এটা হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এরকম লগইন মডিউলের জন্য আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখালাম। আরো বাকি যে মডিউলগুলো ছিল, অ্যাডমিনিস্ট্রেটর মডিউল ছিল, রিপোর্টিং মডিউল ছিল, এমপ্লয়ি মডিউল ছিল, ওগুলোর জন্য প্রত্যেকটা রিকোয়ারমেন্টস কে এভাবে গ্রানুলার বা ডিটেইল ওয়েতে আপনাকে নিয়ে আসতে হবে এফআরএস এর ভিতরে। সো এফআরএস ডকুমেন্ট ইজ ভেরি ডেসক্রিপটিভ, খুবই ডেসক্রিপটিভ, and elaborates all the functional requirements including business compliance security requirements in an unambiguous manner by specifying all the fields and user interaction. প্রত্যেকটা ফিল্ডের বর্ণনা এবং ইউজার ইন্টারঅ্যাকশনের বর্ণনা থাকবে এই ক্ষেত্রে, ঠিক আছে। সো এফআরএস এ তো এই গেল যে ডিটেইলস থাকবে, ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো ডিটেইলস থাকবে। এই ফাংশনাল রিকোয়ারমেন্টস এর ডিটেইলস এর সাথে সাথে আরো একটু ভালোভাবে এইটাকে বোঝার জন্য কি কি থাকতে পারে, প্রসেস ফ্লো ডায়াগ্রাম থাকতে পারে, যে আমার যে সফটওয়্যারের যে টোটাল প্রসেস গুলো আছে সেই প্রসেস ফ্লো ডায়াগ্রাম গুলো কিরকম, কিভাবে একটা ফ্লো থেকে আরেকটা ফ্লোতে যাচ্ছে। ইউএমএল ডায়াগ্রাম থাকতে পারে, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ এর আগেও বলছিলাম, সেই মডেল ইউএমএল ডায়াগ্রাম থাকতে পারে। আর ওয়্যারফ্রেম থাকতে পারে। ওয়্যারফ্রেম মানে হচ্ছে একটা ওই যে ফর্ম যেগুলো থাকবে বা পেজ যেগুলো থাকবে সেই পেজ গুলোর ডিজাইন, একটা একদম ইনিশিয়াল লেভেল ডিজাইন হচ্ছে
ওয়্যারফ্রেম, আপনারা ওয়্যারফ্রেম নিশ্চয়ই দেখছেন। আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, ফটোশপ এখন তো ফিগমা এসছে, ফিগমাতেও ডিজাইন করে, খুব ফিগমা এখন সবচেয়ে বেশি পপুলার। বাট ফিগমারও আগে যেটা করা হয়, একটা ওয়্যার ফ্রেমিং করে নেওয়া হয়। ওয়্যার ফ্রেমিং মানে হচ্ছে এটা একটা স্কেলিটন, একটা যে ডিজাইন করবে আপনি, ডিজাইনের একটা স্কেলিটন তৈরি করা, লাইক এরকম। দেখেন এখানে এই বক্স গুলো দ্বারা বোঝাচ্ছে এখানে একটা এরকম ব্লক থাকবে যেখানে কোনো একটা ছবি বা ইয়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, কি দেখা যায় না? ওকে, আমি স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশটটা অফ হয়ে গেছিল সাম। এই যে ওয়্যার ফ্রেমিংটা কাইন্ড অফ এরকম দেখা যায় এখন। এখানে দেখেন, হ্যাঁ এখানে ওয়্যার ফ্রেমিংটা বেসিক্যালি ব্ল্যাক কালারের হয়, যেখানে নরমালি কি কি আসলে ফিল্ড বা কি কি ধরনের এলিমেন্ট থাকবে সেগুলোর একটা স্কেচ করা হয় ওয়্যার ফ্রেমিং এ। তারপরে এই স্কেচ গুলোকে কালারের মাধ্যমে ফিগমাতে বা ফটোশপে বা ইলাস্ট্রেটরে ডিজাইন করা হয়। সো এই টাইপের ওয়্যার ফ্রেমিং থাকতে পারে। এই যে এগুলো সব ওয়্যার ফ্রেমিং, ঠিক আছে? কি 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 এলিমেন্ট থাকবে আর কি, টেক্সট ফিল্ড বা ছবি, ইমেজ বা কোন একটা লিংক বা কোন একটা মেনু, এরকম। সো এটা গেল ওয়্যার ফ্রেমিং। সো এরকম ওয়্যার ফ্রেম থাকতে পারে। Okay, so it should be noted that the FRS document is created from the perspective of a user. So একজন এন্ড ইউজার যারা কিনা হচ্ছে এই সফটওয়্যারটা দিন শেষে ইউজ করবে, অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আসলে এফআরএস টা ডেভেলপ করা হয়। এবং এফআরএস ডেসক্রাইব করে কি, হাউ দ্য সফটওয়্যার উইল বিহেভ when an external user interacts with it. যখন একটা এক্সটার্নাল ইউজার ইন্টারঅ্যাক্ট করবে ওই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের সাথে, তখন সে কিরকম বিহেভ করবে সেই জিনিসগুলাই ডেসক্রাইব করা হয় একটা এফআরএস এর ভিতরে। সো এফআরএস নরমালি রেফার করা হয় হচ্ছে ডেভেলপমেন্ট টিম। ডেভেলপমেন্ট টিমে এফআরএস দেখে আসলে ডেভেলপমেন্ট করে, যে তাদের কি কি বিল্ড করা লাগবে, তাদের কি কি তৈরি করা লাগবে। তো ডেভেলপমেন্ট টিমের কাছে কেন এটা ইউজফুল, যে বাই দ্য ডেভেলপমেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি দে হ্যাভ টু বিল্ড, তাদেরকে কি তৈরি করতে হবে, এটা ডেভেলপমেন্ট টিম এফআরএস দেখে বুঝবে। আর টেস্টিং বা কিউএ টিম যারা আছে, তারা এটা কেন লাগে তাদের, যে to know what are the different test scenarios and test cases on which the software should be tested. তারা এটা কেন ইউজ করবে, তারা এখানে এটা থেকে বুঝতে পারবে যে তাদের কি কি সিনারিও আছে টেস্টিং এর জন্য এবং কি কি টেস্ট কেস আছে যেগুলোর উপর বেস করে তারা এই সফটওয়্যার টেস্টিংটা করবে। সো এটা গেল হচ্ছে আপনার এফআরএস। The FRS is prepared by business or system, মানে বিজনেস অ্যানালিস্ট বা সিস্টেম অ্যানালিস্ট যে কোনো একজন এফআরএস প্রিপেয়ার করতে পারে। এবং ফাইনালি একজন প্রজেক্ট ম্যানেজার দ্বারা এটা রিভিউ করা হয় এবং সেটা ক্লায়েন্টের সাথে শেয়ার করে একটা ফাইনাল রিভিউ নেওয়া হয় এবং একটা স্ট্যান্ডার্ড বা বেসলাইন ডকুমেন্ট হিসেবে এটা ইউজ করা হয়। প্রাইমারি অডিয়েন্স কারা? এফআরএস এর প্রাইমারি অডিয়েন্স হচ্ছে যারা টেকনিক্যাল লিড হিসেবে থাকেন একটা প্রজেক্টে, ডেভেলপমেন্ট টিমে যারা থাকেন এবং টেস্টিং টিমে যারা থাকেন, এরা হচ্ছে সবাই এই এফআরএস এর প্রাইমারি অডিয়েন্স। এফআরএস এর আরো কিছু নাম আছে, যেমন এটাকে এফআরএস তো বলছি, সাথে এটাকে এফএসডিও বলা যায়, ফাংশনাল স্পেসিফিকেশন ডকুমেন্ট হিসেবেও বলা যায়, ফাংশনাল স্পেক এফএস হিসেবেও বলা যায়, প্রোডাক্ট স্পেসিফিকেশন হিসেবে আমরা বলতে পারি এবং ফাংশনাল স্পেকস হিসেবেও বলা যায়। সো গেল এফআরএস। এফআরএস নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো ধরনের কুইরি আছে কিনা? ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা লাস্ট একটা স্লাইড আছে আমাদের হাতে, যেটা হচ্ছে কিনা একটা ট্যাবুলার কম্পারিজন। আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়লাম সেগুলো একটা জাস্ট ইন এ নাটশেল আমরা একটা ট্যাবুলার কম্পারিজন দেখবো, যে বিআরএস, এসআরএস, এফআরএস এর ভিতরে কিরকম ডিফারেন্স আছে। আসলে আদার নেম দিয়ে একটা ক্যাটাগরি করা আছে। আদার নেম হচ্ছে বিআরএস এর বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট হিসেবে বলা যায়, এসআরএস হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্টস ডকুমেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, এফআরএস এ ফাংশনাল স্পেসিফিকেশন ডকুমেন্ট বলা যায়, প্রোডাক্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট বলা যায়, ফাংশনাল স্পেকও বলা যায়। কে ক্রিয়েট করে? ক্রিয়েটেড বাই বিআরএস ক্রিয়েট করে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, এসআরএস ক্রিয়েট করে হচ্ছে বিজনেস বা সিস্টেম অ্যানালিস্টকে একজন, এফআরএস ক্রিয়েট করা হচ্ছে বিজনেস বা সিস্টেম অ্যানালিস্ট বা ইমপ্লিমেন্টেশন লিড। ঠিক আছে? বিআরএস এ কি কন্টেন্ট থাকে? হাই লেভেল বিজনেস এন্ড স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস। হাই লেভেলের যে বিজনেস এবং স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস থাকে সেগুলো থাকে বিআরএস এর ভিতরে। এসআরএস এর ভিতরে থাকে হচ্ছে ডিটেইল ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এসআরএস এর ভিতরে কি থাকে? ফাংশনাল এবং নন ফাংশনাল ডিটেইলস রিকোয়ারমেন্টস থাকে এবং
ইউজ কেস থাকে। এফআরএস এ কি থাকে, আরো ডিটেইলস লেভেলের হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকবে, ডেটা ফ্লো বা প্রসেস ফ্লো ডায়াগ্রাম থাকবে এবং ইউএমএল ডায়াগ্রাম থাকতে পারে। আর বিআরএস হচ্ছে ইউজ করে কারা, আপার এন্ড মিডল ম্যানেজমেন্ট বেসিক্যালি বিআরএস ইউজ করে। এসআরএস ইউজ করে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার যারা আছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছেন, টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন লিড যারা আছেন, ঠিক আছে। এফআরএস ইউজ করা হচ্ছে টেকনিক্যাল লিড যারা আছেন, ডেভেলপমেন্ট টিমের মেম্বাররা এবং টেস্টিং টিমের মেম্বাররা। কোনটাকে কোন ফেজে ডিফাইন করা হয়, বিআরএস ডিফাইন করা হয় একটা প্রজেক্টের ইনিশিয়েশন ফেজে, যখন প্রজেক্টটা ইনিশিয়েট করা হয় বা শুরু করা হয়, ঠিক আছে। ওই প্রজেক্টের এসডিএলসি ফেজে যখন প্ল্যানিং করা হয়, প্ল্যানিং ফেজে ডেভেলপ করা হয় হচ্ছে এসআরএস এবং এফআরএস। বিআরএস হচ্ছে একটা রিকোয়ারমেন্টস এর হোয়াই পার্টের আনসার দেয়, যে কেন আমি এই রিকোয়ারমেন্টস গুলোকে আন্ডারটেকেন হলো বা আন্ডারটেক করলাম। এসআরএস অ্যান্সার দেয় হচ্ছে হোয়াট পার্টের, আমি কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করব টু স্যাটিসফাই দ্য বিজনেস নিডস। আর এফআরএস আনসার করে হচ্ছে হাউ এক্স্যাক্টলি দ্য সিস্টেম ইজ এক্সপেক্টেড টু ফাংশন। হলো এফআরএস এটার আনসার দেয়। এক্সাম্পল হচ্ছে ওই যে ইমপ্রুভ এফিসিয়েন্সি বাই ট্র্যাকিং দ্য এমপ্লয়ি টাইম ইন অফিস, এটা হচ্ছে বিআরএস এর একটা স্টেটমেন্ট। এসআরএস এ এইটাকেই আমরা ভাগ করে ফেলি মডিউল, সাব মডিউল এবং ফিচারে, এটা কিনা প্রপোজ সফটওয়্যার উইল কন্টেইন ফলোইং মডিউলস, লগইন, অ্যাডমিন, এমপ্লয়ি এন্ড রিপোর্টিং। আর এফআরএস হচ্ছে লগইন মডিউল উইল কন্টেইন ফিল্ডস লাইক এন্টার ইউজার নেম, পাসওয়ার্ড এন্ড সাবমিট বাটন। সো এটা হচ্ছে আমার ট্যাবুলার কম্পারিজন। আমরা সফটওয়্যার টেস্টিং এর জন্য বা সফটওয়্যার টেস্টিং এর সময় যেই 3 রকমের রিকোয়ারমেন্টস ডকুমেন্ট আমরা প্রিপেয়ার করি বা ইউজ করি, সেগুলোর আমরা একটা কম্পারিজন এবং সুন্দর একটা ডেসক্রিপশন দেখলাম। আপনাদের কি কারোর কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা প্লিজ? এবং আপনারা যারা এই টেস্টিং ফিল্ড বা কিউএ ফিল্ডে আপনাদের ক্যারিয়ার করতে ইচ্ছুক বা যারা কিনা এখন অলরেডি কাজ করছেন, যদি এমন কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জানেন যে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আপনারা যখন টেস্টিং নিয়ে কাজ করবেন তখন এই ডকুমেন্টগুলো আপনাদের হরহামেশাই দেখা লাগবে বা এই ডকুমেন্টগুলো নিয়ে কাজও করা লাগবে। সো আমরা থিওরিটিক্যালি যেটা পড়ছি এটা দেখা গেলো প্র্যাকটিক্যালি আপনাকে হয়তো ডেভেলপও করতে হতে পারে, একটা রিকোয়ারমেন্টস ডকুমেন্ট আপনাকে ডেভেলপ করতে হচ্ছে ক্লায়েন্টের জন্য। যদিও এখানে স্ট্যান্ডার্ড বলা আছে যে বিজনেস অ্যানালিস্ট প্রিপেয়ার করে, বুঝেন তো বাংলাদেশে সফটওয়্যার কোম্পানি তো আসলে এত ম্যান পাওয়ার বা এত ইয়া নাই যে একজন বিজনেস অ্যানালিস্ট হায়ার করবে। তো দেখা যাবে যে এই টেস্টিং টিম বা ডেভেলপমেন্ট টিম দিয়েই করাচ্ছে। সো সেই সুবাদে হয়তো কোনো এক সময় আপনি চাকরির সুবাদে আপনার হয়তো করাও লাগতে পারে। সো একটু জেনে রাখলেন কি জিনিস। আমরা প্রত্যেকটা এই বিজনেস রিকোয়ারমেন্ট এবং এসআরএস এবং এফআরএস এর টেমপ্লেটও দেখব যে আসলে এর ভিতরে কি কি জিনিস থাকে, ঠিক আছে? তাহলে আপনারা আরো ভালো আইডিয়া পাবেন। সো আজকে আমরা যতটুকু পড়লাম বিআরএস, এসআরএস এবং এফআরএস এর যে কম্পারিজন বা এগুলো ডিটেলস, সেখানে কারোর যদি কোনো কনফিউশন বা কারো যদি বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা বুঝতে পারে না এরকম থাকে, তাহলে একটু বললে আমরা আবার ক্ল্যারিফাই করব। যদি এই মুহূর্তে মনে না পড়ে বা যদি মনে হচ্ছে কনফিউজড আছেন, একটু পরে করলেন কোশ্চেন, যে যদি কোনো কনফিউশন থাকে বা যদি মনে করেন নেক্সট ক্লাসে করবেন। সো আই এম ওপেন টু আনসার অল দ্য কোশ্চেনস। তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। সো আমি এখন যেটা করব, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। এই স্লাইডটা আপনাদের ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পাবেন, এই স্লাইডটা দেওয়া আছে। স্লাইডটা আপনারা নিয়ে নেন। আর আমরা একটা ব্রেকে যাব এখন, ঠিক আছে? আমরা একটা 15 মিনিটসের ব্রেক নিব। ব্রেক নিয়ে আমরা তারপর সফটওয়্যার টেস্টিং এর ইন্ট্রোডাকশন আর কি শুরু করব। তো এই ব্রেকের ভিতরে জি প্লিজ, সরি ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা ভাই, আপনাদের ফেসবুক পেজে অ্যাকচুয়ালি যেটা দেখা যায় ওটা হচ্ছে আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করেন, তো স্লাইডগুলো যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি একটু সেন্ড করতেন ভাই, এটা অনেক ভালো হইতো ভাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা লাগবে? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি না হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই আপনাদের সাথে। হ্যাঁ ঠিক আছে, আমি ভাইদেরকে বলে দিব, ঠিক আছে? ভাইয়ারা যারা আছেন ওনাদেরকে বলে দিব, যাতে আমি আর ফেসবুক গ্রুপে তো ভাই অ্যাকচুয়ালি ভিডিওগুলো থাকে, মানে স্লাইডগুলো যদি থাকতো তাহলে
সুন্দর করে কভার করে পড়া যেত বা স্লাইডগুলো কিন্তু ফেসবুক গ্রুপে আমি দিচ্ছি, এগুলোকে আপনি হোয়াটসঅ্যাপে লাগবে, তাই তো? তাই বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ভাইয়াকে বলে দিব যাতে স্লাইডগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইয়া, তাহলে আমরা শুরু করি আবার। হ্যাঁ, জি করেন না। ওকে। সো আমরা তিন ধরনের রিকোয়ারমেন্টস ডকুমেন্ট নিয়ে আলোচনা করলাম। তিন ধরনের রিকোয়ারমেন্টস ডকুমেন্টের ভিতরে কোনটা কি ধরনের কাজ করে বা কোনটার ভিতরে কি ধরনের কন্টেন্ট থাকে সেটা দেখলাম। আমরা একটু ডিফারেন্সিয়েট করলাম। এখন আপনারা এরপরে একটু দেখবেন, আবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি ক্লিয়ার করব, আর যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে সেটাও করতে পারেন। আমরা একটু চলে যাব সফটওয়্যার টেস্টিং এ। সফটওয়্যার টেস্টিং এর একদম ইন্ট্রোডাক্টরি লেভেলে। তো সফটওয়্যার টেস্টিং এর ইন্ট্রোডিউস করতে, সফটওয়্যার টেস্টিং এ ইন্ট্রোডিউস যদি করতে যাই, সেটার জন্য আমি একটু স্লাইডটা ডিফারেন্ট ভাবে সাজাইছি। হ্যাঁ, আমার যে সফটওয়্যার টেস্টিং এর স্লাইডে ইন্ট্রোডাকশন যেটা, সেটা একটু ডিফারেন্ট ভাবে সাজানো। তো প্রথমে আমি নিয়ে এসেছি হচ্ছে কয়েকটা সফটওয়্যারের সম্বন্ধে মিথ। মিথ মানে তো আমরা সবাই জানি, তাই না? মিথ কি জিনিস? মিথের ভালো বাংলা হচ্ছে পৌরাণিক কথা বা পুরা কথা বা হ্যাঁ গূঢ় অর্থপূর্ণ কাহিনী বা এই টাইপের কিছু থাকে না, আমাদের কিছু কুসংস্কার বলা যায় না, বাট মানে শোনা যায় এরকম, এরকম এরকম আছে, এখানে অমুক আছে বা এখানে এরকম হয়, আমরা শোনা যায় এরকম মানুষের মুখে। তো এগুলো হচ্ছে মিথ। হ্যাঁ, পৌরাণিক কথা বা অতি কথা, পুরা কথা যেটাকে বলি আমরা। সো সফটওয়্যার টেস্টিং নিয়ে আমরা যে মিথ গুলো বেসিক্যালি আমাদের মানে ইন্ডাস্ট্রিতে আছে বা আমরা বই খাতায় পাই আর কি, এরকম যে there is a myth that if we were really good at programming, একটা মিথ এরকম আছে যে আমরা যদি আসলেই প্রোগ্রামিং এ ওইভাবে ভালো হতাম অত বেশি, বা আসলেই আমরা যদি পারফেক্ট হতাম, এক কথায় there would be no bugs to catch, আমরা যদি পারফেক্ট প্রোগ্রামিং করতে পারতাম, সো সেখানে আসলে কোনো বাগ অ্যারাইজই হতো না, আমি বাগ ধরতেই পারতাম না, কোনো বাগ হতোই না সেখানে। সো if only we could really concentrate, if only everyone used structured programming, টপ ডাউন ডিজাইন, মানে আমরা যদি ওইভাবেই কনসেন্ট্রেট করতে পারতাম, আমরা যদি সবসময় স্ট্রাকচারড প্রোগ্রামিং ইউজ করতে পারতাম, টপ ডাউন ডিজাইন ইউজ করতে পারতাম, দেন দেয়ার উড বি নো বাগস। মানে মোট কথা হচ্ছে আমি যদি পারফেক্টলি প্রোগ্রামিং করতে পারতাম, কোড লিখতে পারতাম, আমি ওই সকল প্রোগ্রামিং এর যাবতীয় যদি স্ট্যান্ডার্ড আছে সব যদি মেনটেন করতে পারতাম, তাহলে সেখানে কোনো বাগই অ্যারাইজ হতো না। মিথটা এরকম। সো দেয়ার আর বাগস, আমরা জানি বাগ, আপনি যে কোনো সফটওয়্যার, দুনিয়াতে কোনো সফটওয়্যারই বাগ ফ্রি না, ঠিক আছে? ইভেন আমরা যত সফটওয়্যার প্রতিনিয়ত ইউজ করি, ঠিক আছে, রাইট, নো সিস্টেম ইজ সেফ, একজন কে বললেন, রিয়াজ হোসেন ভাই, রাইট। সো নো সিস্টেম ইজ সেফ। আমরা কারেন্টলি আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকম, আমরা কিন্তু সবাই কম বেশি ইন্টারনেটে অনেক কিছু ইউজ করি, তাই না? অনেক সিস্টেম, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি প্রতিনিয়ত। তার ভিতরে আমার মনে হয় আমার সাথে সবাই এগ্রি করবেন, সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা ফেসবুক। হয়তো কারো কারো ক্ষেত্রে সেটা ইনস্টাগ্রাম হতে পারে, কারো কারো ক্ষেত্রে সেটা হয়তো টুইটার হতে পারে। ওকে, সো মোটামুটি আমরা এই ধরনের সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ইউজ করি। তারপরে আমাদের দরকারি আরো জিনিস আছে যেগুলো আমরা গুগল ইউজ করি, আমরা রেগুলার প্রতিনিয়ত, কেউ না সবাই কম বেশি প্রতিদিন কয়েকবার গুগলে আমরা যাই, আমাদের যে কোনো কিছু জানার প্রয়োজন আমরা গুগলকে তখন স্মরণ করি বা আমরা ইউজ করি। তো দেখা যাবে যত সিস্টেম এই দুনিয়াতে আছে, আসলে কোনো সিস্টেমই কিন্তু 100% সেফ না। গুগলও বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি 100% সেফ, ফেসবুকও বলতে পারবে, কারণ কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় হয়তো এমন কোন একটা ফল্ট আছে যে ফল্টটা এখনো আসলে এক্সিকিউট হয় নাই, রাইট? এমন ফল্ট থাকতে পারে যেটা এখনো হয়তো এক্সিকিউট হয় নাই, বা কোনো একটা লাইনস অফ কোড, এখানে তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোতে মিলিয়নস অফ লাইনস অফ কোড আছে, সোর্স কোড আছে,
তো দেখা যাবে এমন একটা সোর্স কোডের কোনো একটা লাইন বা কোনো একটা ব্রাঞ্চ আছে যেই ব্রাঞ্চে আসলে এখনো যে ব্রাঞ্চটা বা যে ওই লাইনস অফ কোডটা হয়তো এক্সিকিউট হয়ই নাই এখনো, হতেই পারে। তো দেখা যাবে ওই লাইনে হয়তো কোনো একটা ফল্ট আছে। বাই চান্স যদি ওই লাইনের জন্য যেই লজিক, সেই লজিক কখনো যদি অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে ওই লাইনস অফ কোড এক্সিকিউট হবে। এক্সিকিউট হলে ওখানে যেহেতু ফল্ট আছে, একটা ফেলিওর হবে, তখন ওই দিন বোঝা যাবে যে আসলে এখানে একটা ফেলিওর ছিল। সো কোনো সফটওয়্যারই পারফেক্ট না, বা কোনো সফটওয়্যারই পারফেক্টলি ফাংশনাল না। এবং একই সাথে রিয়াজ ভাইয়ের সাথে আমি বলতে চাই, কোনো সফটওয়্যার বা কোনো সিস্টেমই আসলে 100% সেফ না। ফাংশনাল এরর বা বাগ বলেন বা সিকিউরিটি ভালনারেবিলিটি বলেন, এগুলো থাকবেই। এগুলাই পার্ট অ্যান্ড মানে পার্ট আমাদের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের পার্ট। সো দেয়ার আর বাগস, দ্য মিথ সেজ, বিকজ উই আর ব্যাড হোয়াট উই ডু। এখন এখানে উপরে যে কথাটা বললো যে যদি কেউ প্রোগ্রামিং এ ভালো হয়, যদি কেউ এত বেশি কনসেন্ট্রেট করে যে কোনো ধরনের ভুল করবে না, কিন্তু আমরা তো হিউম্যান বিং রে ভাই। দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কি হিউম্যান বিং। একজন প্রোগ্রামার দেখা গেল 9টা 5টা অফিস করতেছে, সে কোড লিখতেছে, মানে কোড লিখে যাচ্ছে, লাইন্স অফ কোড লিখে যাচ্ছে, সে তো হিউম্যান বিং। তার একটুখানি কনসেন্ট্রেশন ব্রেক হতেই পারে। তো সেখানেই হয়তো কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার ফলে হয়তো সেখানে দেখা যাবে সে একটা ভুল করে ফেলছে। এরকমই হয় আসলে, যেহেতু প্রোগ্রামাররা, ডেভেলপাররা, টেস্টাররা সবাই রক্ত মাংসে গড়া মানুষ, তাদের তো ভুল হবে, এটাই সব। সো আলটিমেটলি পারফেকশন জিনিসটা আসলে এখানে কখনোই হবে না। সো আমরা যেটা করি সেখানে আমাদের কোনো কিছু না কিছু ফল্ট থাকবে। সো উই আর ব্যাড হোয়াট উই ডু, অ্যান্ড ইফ উই আর ব্যাড অ্যাট ইট, উই শুড ফিল গিলটি অ্যাবাউট ইট। এবং যদি আমরা ওইটাই মনে করি যে হ্যাঁ আমাদের কিছু ভুল আছে বা আমাদের এখানে কিছু মানে ফল্ট আছে বা আছে, আমরা পারফেক্ট না, তো আমাদের তো অবশ্যই গিলটি ফিল করা উচিত, তাই না? সো দেয়ারফর টেস্টিং অ্যান্ড টেস্ট কেস ডিজাইন ইজ অ্যান অ্যাডমিশন অফ ফেলিওর। সো আপনি যখনই টেস্টিং করবেন আপনার সফটওয়্যার, আপনি সফটওয়্যার ডেভেলপ করছেন, আপনি যদি মানে একদম 100% কনফার্মেশন দিয়ে বলতে পারেন যে আমার এই সফটওয়্যারে কোনো বাগ নাই, এটা 100% একটা ওয়ার্কিং সফটওয়্যার, তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু দেখা যাবে যে যখন আপনি টেস্টিং করাবেন, তার মানেই হচ্ছে আপনি ফেইলুয়ার আছে বা বাগ আছে সেই ইন্টেন্ট নিয়েই আপনি টেস্টিংটা শুরু করতেছেন। তার মানে টেস্টিং এন্ড টেস্ট কেস ডিজাইন ইজ অ্যান অ্যাডমিশন অফ ফেইলুয়ার। আপনি অ্যাডমিট করে নিচ্ছেন যে এখানে ফেইলুয়ার আছে, which instills a goodly dose of guilt, যেটা কিনা আমাদের ভিতরে একটা কিছু গিল্টের আর কি জেনারেট হয়, বা কিছু গিল্ট এখানে অ্যারাইজ হয়, রাইট? and the tedium of testing is just punishment for our errors. So tedium মানে হচ্ছে ক্লান্তি, মানে ক্লান্তির যে ব্যাপারটা, মানে একটা বোরিং যে ব্যাপার বা ক্লান্তিময়তা বলতে পারেন আর কি। সো এই টিডিএমের যে ব্যাপারটা হচ্ছে যে মানে এই টেস্টিং করার যে একঘেয়েমিতা বা টেস্টিং করার যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের ভুলের কারণে আমাদের পানিশমেন্ট। সো শুড টেস্টিং ইনস্টিল গিল্ট? আসলে কি টেস্টিং করে তাহলে কি গিল্ট আমার এখানে জেনারেট করা দরকার আছে, বা গিল্টের প্রশ্নটা কি এখানে আসার দরকার আছে কিনা? আর এটা কোশ্চেন হচ্ছে, ইজ টেস্টিং রিয়েলি ডিস্ট্রাকটিভ? বা টেস্টিং করার ফলে আমার জিনিসটা কি কোনো একটা ডিস্ট্রাকশনের দিকে আমি আগাচ্ছি কিনা, বা এটা কি ডিস্ট্রাকটিভ কিনা? সো এই সব কিছুর আনসার আমরা এর নেক্সট স্লাইডে পাবো। দ্য আনসার টু দিস কোশ্চেন্স, নো। টেস্টিং এর মাধ্যমে আমার গিল্টের, কারণ হিউম্যান বিং আমরা স্বাভাবিকভাবেই ভুল করব, তাই না? সো ভুল করব বলেই বাগ সেখানে থাকবে সফটওয়্যারে, আমি জানি, এজন্যই আমরা টেস্টিং করব। টেস্টিং উদ্দেশ্য হচ্ছে আমরা এই বাগগুলোকে ফাইন্ড আউট করব, সেগুলোকে রিজলভ করব, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি দিব। এখানে গিল্টের আসলে কোনো জায়গা নেই, রাইট? সো ওটা এখানে বলা হয়েছে যে, এরপর আসি, এটা গেল সফটওয়্যার টেস্টিং সম্বন্ধে যে মিথ বা যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এরপরে আসি হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং বেসিক্যালি। সো সফটওয়্যার টেস্টিং কি জিনিস সেটা জানতে গেলে আমরা শুরু করি, লেটস স্টার্ট উইথ এ ফিউ থিংস দ্যাট ইট ইজ নট। মানে সফটওয়্যার টেস্টিং যেটা না আর কি, সেটা দিয়ে শুরু করি। সো সফটওয়্যার টেস্টিং ইজ নট ফাইন্ডিং এভরি সিঙ্গেল ডিফেক্ট। আপনি সফটওয়্যার টেস্টিং করে আসলে কখনোই এভরি সিঙ্গেল ডিফেক্ট সব ফাইন্ড আউট করতে পারবেন না, বা এটা আপনার কাজও না। সফটওয়্যার টেস্টিং আমরা এটা করিও না। সো
It's not randomly pressing buttons hoping that something will break. ঠিক আছে, সফটওয়্যার টেস্টিং এমন না যে র্যান্ডমলি আপনি কিছু বাটন চেপে চেপে দেখতেছেন সফটওয়্যার কি কাজ করে, বা আপনি আশা করতেছেন যে সামথিং কিছুটা ব্রেক করবে বা কিছুটা ভেঙে যাবে, রাইট? সফটওয়্যারটা ব্রেক করবে, সফটওয়্যার ফেল করবে, ব্যাপারটা এরকমও না। ইটস নট হোপিং দ্যাট সামথিং উইল ব্রেক পিরিয়ড। ঠিক আছে, আপনি যদি আশা করে থাকেন যে আমি কিছু না কিছু করে একটু এদিক ওদিক করে একটা এই সফটওয়্যারটাকে ব্রেক করতে পারবো, সফটওয়্যার টেস্টিং ওই জিনিস না। So it's not something you do after all programming is completed. Software testing আপনি সব প্রোগ্রামিং কমপ্লিট হওয়ার পরে করবেন এটাও না, কারণ সফটওয়্যার টেস্টিং একদম ডেভেলপমেন্টের শুরু থেকেই একদম শেষ পর্যন্ত এটা একই সাথে চলে ডেভেলপমেন্টের সাথে। মানে সফটওয়্যার টেস্টিং হচ্ছে ডেভেলপমেন্টের সাথে একটা কনকারেন্ট অ্যাক্টিভিটি, এমন না যে আপনি প্রোগ্রামিং শেষ হয়ে যাবে তারপরে শুরু করবেন, ব্যাপারটা এরকম না। ইটস রিয়েলি নট সামথিং ইউ পোস্টপোন আনটিল ইউজার স্টার্টস কমপ্লেনিং। এবং আপনি যদি মনে করেন যে আপনি সফটওয়্যার ডেভেলপ করছেন কোনো টেস্টিং ছাড়াই আপনি ইউজারের কাছে দিয়ে দিবেন এবং ইউজার যতক্ষণ পর্যন্ত কমপ্লেইন না করবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাগুলো রিজলভ করবেন না, সফটওয়্যার টেস্টিং এটাও না। ঠিক আছে, ওকে। সো তাহলে সফটওয়্যার টেস্টিং কি? সো এট এ হাই লেভেল, যদি হাই লেভেলে বলি, সফটওয়্যার টেস্টিং ইজ এ ওয়ে of providing an estimate of software quality to stakeholders. So স্টেকহোল্ডারদেরকে একটা সফটওয়্যার কোয়ালিটি সম্বন্ধে একটা এস্টিমেশন দেওয়া, যে সফটওয়্যার টেস্টিং এর মানে সফটওয়্যারের কোয়ালিটিটা কেমন হতে পারে, সফটওয়্যারের কোয়ালিটি সম্বন্ধে একটা এস্টিমেশন প্রোভাইড করা। Okay, so at a high level, software testing is a way of providing an estimate of software quality to stakeholders. While stakeholders may not directly care about the quality of software, they are interested in managing risk. So stakeholders are basically managing risk manage করাও কিন্তু সফটওয়্যারের কোয়ালিটি এশিওর করা দিন শেষে। আচ্ছা, আমরা কয়েকটা টার্ম আমাদের এখানে এসে রিস্ক টার্মটা যেহেতু চলে আসছে, আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের ভিতরে কেউ একটু বলবেন কাইন্ডলি, হোয়াট ইজ রিস্ক? রিস্ককে কিভাবে ডিফাইন করবেন? সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা মানে সফটওয়্যারের এই পার্সপেক্টিভ থেকে রিস্ক কি জিনিস? হোয়াট ইজ রিস্ক? রিস্ক হচ্ছে আপনার যে সফটওয়্যারটা হ্যাকেবল হওয়ার জন্য যে ইয়েগুলো থাকে, ক্রাইটেরিয়া গুলো থাকে, এর ভিতরে যদি সরাসরি কোনো সিস্টেমে অ্যাক্সেস নেওয়া যায়, যে সরাসরি ভাবে কোনো হ্যাকার এই সিস্টেমটাতে অ্যাক্সেস নিতে পারে, তো সেইটা হাই রিস্কের ভিতরে পড়ে। মিডিয়াম রিস্ক হিসেবে আমরা যেটাকে আইডেন্টিফাই করি, যেটা সরাসরি ভাবে হ্যাকারকে সিস্টেম অ্যাক্সেস করতে বা ডেটা এক্সপোজ করতে সহায়তা করে না, মানে সরাসরি করতে পারে না, কিন্তু সে সহায়তা করে অন্য একটা অ্যাটাক চালানোর জন্য, সে হাইলি ভাবে সহায়তা করে, এটাকে আমরা মিডিয়াম রিস্ক হিসেবে দেখি। আর যেটা লো রিস্ক, সেটা হচ্ছে বলা যায় যে দুর্বলতা আছে, তবে সেটা রেটিংটা খুবই কম, সেটা দ্বারা সরাসরি আপনার এক্সপ্লয়েট করা পসিবল না, অথবা হ্যাকারকে জাস্ট কিছু তথ্য সংগ্রহ করতে সেটা হেল্প করতে পারে। ওকে ভাই, আপনি হচ্ছে মানে এক্সাম্পল দিয়ে বুঝালেন আর কি, যে মিডিয়াম হাই বা রিস্ক, রিস্কের ডেফিনেশন হয় নাই আসলে। সো আমি একটু ডিফাইন করি। হ্যাঁ, আর কেউ কি বলতে চাচ্ছেন ডিফাইন করা? ভাই আপনি ঠিক আছে, রিয়াজ ভাই আপনি ভুল না, আপনার এই ঠিক আছে, আপনি যেভাবে আপনার পেনিট্রেশন টেস্টিং বা আপনার সিকিউরিটিতে আপনি যেভাবে আর কি রিস্ক গুলোকে করেন, ঠিক আছে, বাট আমি চাচ্ছিলাম যে আসলে রিস্ক কি জিনিস, বা রিস্ক যদি ডিফাইন করতে চাই, হোয়াট ইজ রিস্ক? সো রিস্ক হচ্ছে ভাই পটেনশিয়াল ফেলিওর, এক কথায়। রিস্ক কিন্তু বর্তমান কিছু না, প্রেজেন্ট কিছু না, রিস্ক হচ্ছে একটা প্রবাবিলিটি অফ ফেলিওর। আপনার কোনো একটা সফটওয়্যার ভবিষ্যতে কোনো একটা ফিচার ফেল করতে পারে, এটাই হচ্ছে তার রিস্ক। ঠিক আছে, বুঝতে পারছি? আপনার একটা সফটওয়্যার বা আপনার একটা ফিচার আছে সফটওয়্যারের, সে ফেল করতে পারে, এটাই হচ্ছে তার রিস্ক। দ্যাট মিনস পটেনশিয়াল ফেলিওর বা প্রবাবিলিটি অফ ফেলিওর। ঠিক আছে, সো রিস্ক স্টেক হোল্ডাররা যেটা করে, এই রিস্ক গুলাকে ম্যানেজ করে। আমি যদি রিস্ক ম্যানেজ করে রিস্ক গুলাকে মিটিগেট করতে পারি, সেক্ষেত্রে আমি হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি পাবো। বা এই টাইপের শুধু রিস্ক গুলাকে ইয়ে করে যে এই ধরনের টেস্টিং আছে, এক ধরনের যেটাকে বলা হয় রিস্ক বেসড টেস্টিং, যেখানে শুধু একটা সফটওয়্যারের বিভিন্ন
দিক বের করা হয় যে কোন কোন রিস্কি এরিয়া আছে। যেমন আমি একটু বলি, একটা সফটওয়্যার ডেভেলপ করার সময় আপনি হয়তো এটিএম মেশিনে সফটওয়্যার ডেভেলপ করছেন। এটিএম মেশিনে কি হয়, আপনি এটিএম মেশিনে যান, সেখানে গিয়ে আপনি আপনার কার্ডটা ইনসার্ট করেন, আপনি একটা পাসওয়ার্ড দেন বা পিনকোড দেন, তারপরে আপনি পিনকোড তারপরে হয় অনেকে অনেক রকম ট্রানজাকশন করে, কেউ হয়তো টাকা উইথড্র করতেছে, কেউ হয়তো ব্যালেন্স চেক করতেছে, সরি কেউ হয়তো ব্যালেন্স চেক করতেছে, এরকম বিভিন্ন রকম ট্রানজাকশন হয়ে থাকে। এখন যদি এরকম হয় যে আপনার এটিএম মেশিনে আপনি একটা অ্যামাউন্ট টাকা দিলেন, আপনার ট্রানজাকশন হলো, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল, কিন্তু টাকা বের হলো না মেশিন থেকে। সো এই যে টাকা বের নাও হইতে পারে, এই যে সফটওয়্যারের যেই এখানে যে সফটওয়্যারের কমান্ড পাঠানো ওই সিস্টেম ওই মেশিনকে, যে আমার এত টাকা ট্রানজাকশন হয়ে গেছে, তুমি এখন টাকাই করতে পারো, এখানে হয়তো কোনো একটা বাগ আছে ওই সফটওয়্যারে, যার কারণে এই টাকাটা হয়তো বের হচ্ছে না, বা সামহাও সাকসেসফুল ট্রানজাকশন হওয়ার পরেও আপনি টাকা পাচ্ছেন না। এইটা হচ্ছে একটা রিস্ক হইতে পারে, যে আপনার প্রোডাক্ট মানে আপনার প্রোডাক্ট, আপনার সফটওয়্যার, আপনার অ্যাপ্লিকেশন যেটাই হোক না কেন, সেটা যেই জায়গায় ফেল করতে পারে, ফেল কিন্তু করে না এখনো, করতে পারে, এটা প্রবাবিলিটি, মানে ইন ফিউচার হইতে পারে, সেগুলোকে সব বলা হয় হচ্ছে রিস্ক। সো রিস্ক হচ্ছে একটা পটেনশিয়াল ফেলিওর। ওকে, সো রিস্ক গেলাম আমরা। এরপরে আমরা সফটওয়্যার টেস্টিং এর একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনিশন যদি দেখি, মোর অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে টেস্টিং ইজ দ্য প্রসেস অফ এক্সিকিউটিং এ প্রোগ্রাম উইথ দ্য ইন্টেন্ট অফ ফাইন্ডিং এরার্স। এক্সিকিউটিং এ প্রোগ্রাম মানে হচ্ছে আমি তো যখন কোন একটা সফটওয়্যার রান করি, তো সেটা তো এক্সিকিউট হয়, তাই না? সেই সোর্স কোড, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে যে সোর্স কোড আছে, সেই সোর্স কোড গুলো কি হয়, এক্সিকিউট করা হয়, তাই না? ওটাই বলছে আর কি, যে একটা প্রোগ্রাম বা সোর্স কোড এক্সিকিউট করে আমি ইন্টেন্ট অফ ফাইন্ডিং এরার্স। সফটওয়্যার টেস্টিং করা মানে হচ্ছে আমি আমার ইন্টেনশন হচ্ছে ওইখানে এরর খুঁজে বাইর করা, যেভাবেই হোক। সেটা আমরা কিসের ভিত্তিতে করি? অ্যাকর্ডিং অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন। আমার যে সফটওয়্যারের রিকোয়ারমেন্টস দেওয়া আছে, সেই রিকোয়ারমেন্টস এগেইনস্ট আমরা চেক করে দেখি যে সফটওয়্যারটা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপ করা হয়েছে কিনা। ওকে, সো দ্যাট ইজ কল্ড সফটওয়্যার টেস্টিং। ভাইয়া সরি, যেগুলো আমার এই বিআরএস, এসআরএস আর এফআরএস এর মধ্যে দেওয়া আছে ওইগুলাই? জি, ওগুলো হচ্ছে রিকোয়ারমেন্টস, ওগুলাই আপনার জন্য বেসলাইন। আপনি আপনার রিকোয়ারমেন্টস এর বাইরে কোনো কিছু ডেভেলপ করবেন না, রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। মানে রিকোয়ারমেন্টস ইটস এ কাইন্ড অফ বাইবেল আপনার জন্য, ওখানে যা আছে আপনি সেটাই ডেভেলপ করবেন, বেশিও না কমও না, ঠিক আছে? এখন টেস্টিং করার সময় যদি দেখেন যে রিকোয়ারমেন্টস এ, ফর এক্সাম্পল আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই একটা, আমরা এখন তো রেজিস্ট্রেশন করি বিভিন্ন জায়গায়, তাই না? বিভিন্ন অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করি। আপনারা খেয়াল করছেন কিনা, এখনকার ওয়েবসাইট গুলা, অত্যাধুনিক যে ইয়েগুলো আছে, এখন টেকনোলজি এসছে কি, যে পাসওয়ার্ডের তারা একটা ফরম্যাট ঠিক করে দেয়, যে এই পাসওয়ার্ডটা আলফা নিউমেরিক হইতে হবে। দেখবেন ম্যাক্সিমাম ওয়েব অ্যাপ্লিকেশনেই পাবেন যে পাসওয়ার্ড তুমি যখন রেজিস্ট্রেশন করবা, তোমাকে একটা অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, অ্যাটলিস্ট একটা স্মল লেটার দিতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার দিতে হবে, এবং অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এবং পাসওয়ার্ড হবে মোটের উপরে 8 ক্যারেক্টার থেকে 12 ক্যারেক্টার এরকম, বা 6 ক্যারেক্টার থেকে 12 ক্যারেক্টার, বা 6 ক্যারেক্টার 10, মিনিমাম 6 ম্যাক্সিমাম 10, এরকম দেওয়া থাকে কিছু ক্রাইটেরিয়া। খেয়াল করছেন না সবাই রেজিস্ট্রেশন করার সময়? এইগুলো হচ্ছে পাসওয়ার্ডের একটা ফরম্যাট তারা ঠিক করে দেয়। এখন আপনার রিকোয়ারমেন্টসে বলা আছে এরকম আলফা নিউমেরিক আপনাকে ইম্পোজ করতে হবে রেজিস্ট্রেশন, যখন আপনি ডেভেলপ করবেন রেজিস্ট্রেশন পেজটা, বা রেজিস্ট্রেশনের জন্য ফাংশনালিটি যখন লিখবেন, সফটওয়্যার ডেভেলপ করবেন, তখন আপনাকে আলফা নিউমেরিকের কথা ইম্পোজ করতে বলা হয়েছে। এখন আপনি ডেভেলপার হিসেবে আপনার হয়তো খেয়াল নাই যে আলফা নিউমেরিকে স্পেশাল ক্যারেক্টারটা আমার চেক করতে হবে। আপনি হয়তো কোনো একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আপনার প্রোগ্রামের ভিতরে এটা চেক করতেছেন, আপনি চেক করলেন, বাট ওখানে স্পেশাল ক্যারেক্টারের কথা আপনি ভুলে গেলেন, দিলেন না, তখন তো স্পেশাল ক্যারেক্টার বাদে রেজিস্ট্রেশন হয়ে যাবে, তাই না? সো এটা একটা বাগ, এবং এটা আপনার ডেভিয়েশন টু দ্য রিকোয়ারমেন্ট। আপনি রিকোয়ারমেন্টস আপনাকে বলছে যে এই আলফা নিউমেরিক টু ইম্পোজ করে এবং স্পেশাল ক্যারেক্টার দিতে হবে পাসওয়ার্ডের ভিতরে রেজিস্ট্রেশন করার সময়, বাট আপনি সফটওয়্যার টেস্টিং করে চেক করে দেখলেন যে আপনি স্পেশাল ক্যারেক্টার ছাড়াই পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, তাহলে এটা তো আপনার রিকোয়ারমেন্টস কে ফুলফিল করা হলো না, হলো? সো এটা একটা বাগ হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? আচ্ছা, সফটওয়্যার টেস্টিং এর অবজেক্টিভ কি কি? সো ফর এনি গিভেন প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট দেওয়া হোক না কেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে যে কোনো ধরনের সফটওয়্যার আমি ডেভেলপ করি না কেন, the objectives of testing may include, objective কি হতে পারে? To prevent defects by
ওয়ার্ক প্রোডাক্ট সাচ এজ রিকোয়ারমেন্টস, ইউজার স্টোরিজ, ডিজাইন এন্ড কোড। ঠিক আছে, বেসিক্যালি আমার উদ্দেশ্য হচ্ছে ডিফেক্ট গুলাকে আমার প্রিভেন্ট করা বা আমার প্রবলেম গুলাকে ফাইন্ড আউট করা, এরর গুলাকে ফাইন্ড আউট করা, সেগুলো সলভ করা। আরেকটা অবজেক্টিভ হচ্ছে টু ভেরিফাই ওয়েদার অল স্পেসিফাইড রিকোয়ারমেন্টস হ্যাভ বিন ফুলফিলড। এটাও খুব যেটা আমরা রিকোয়ারমেন্টস এর কথা বলছিলাম, যে সবগুলা রিকোয়ারমেন্টস ফুলফিল করা হয়েছে কিনা সেটা চেক করা টেস্টিং এর মাধ্যমে। তারপর আরেকটা অবজেক্টিভ হচ্ছে টু চেক whether the test object is complete and validate if it works as the users and other stakeholders expect. So user এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা আছেন তারা যেভাবে এক্সপেক্ট করে সেইভাবে ওই অবজেক্টটা কমপ্লিট করা হয়েছে কিনা বা কাজ করে কিনা, এটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর আরেকটা অবজেক্টিভ। আর নেক্সট অবজেক্টিভ হচ্ছে টু বিল্ড কনফিডেন্স ইন দ্য লেভেল অফ কোয়ালিটি অফ দ্য টেস্ট অবজেক্ট। সো যে সফটওয়্যারটা বা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা হচ্ছে সেটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে কনফিডেন্স, মানে আমি ফেল হবে না আমার সফটওয়্যার, বা আমার সফটওয়্যার যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের ইয়েতে আমার সফটওয়্যার ঠিকমতো সার্ভিস দিবে, এই কনফিডেন্সটা সেখানে বিল্ড করা, ওই লেভেলের কোয়ালিটি বিল্ড করা। টু ফাইন্ড ডিফেক্টস এন্ড ফেলিউরস বাই রিডিউসিং দ্য লেভেল অফ রিস্ক অফ ইনঅ্যাডিকুয়েট সফটওয়্যার কোয়ালিটি। সো ওই যে রিস্কগুলোকে মিটিগেট করা, যে এই ধরনের রিস্ক বা যেখানে যেখানে সফটওয়্যার ফেল করতে পারে সেই রিস্ক এরিয়াগুলো বের করে সেই রিস্কগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো মিটিগেট করা, বা সেই ধরনের বাগ খুঁজে বের করা এবং সেগুলোকে সলভ করা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টিভস। আরো কিছু আছে, টু প্রোভাইড সাফিসিয়েন্ট ইনফরমেশন টু দ্য স্টেক হোল্ডার্স টু অ্যালাউ দেম টু মেক ইনফর্ম ডিসিশনস স্পেশালি রিগার্ডিং দ্য লেভেল অফ কোয়ালিটি অফ দ্য অবজেক্ট। সো এটা আরেকটা অবজেক্টিভ সফটওয়্যার টেস্টিং এর। লাস্ট অবজেক্টিভ হচ্ছে টু কমপ্লাই উইথ কন্ট্রাকচুয়াল। এখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রজেক্ট বিভিন্নভাবে হতে পারে। আমি ক্লায়েন্ট বা আমি ওনার, আমি হয়তো কোনো একটা সফটওয়্যার কোম্পানির সাথে চুক্তি করলাম, আমার একটা কন্ট্রাক্ট হলো যে এই সফটওয়্যার কোম্পানিটা আমার সফটওয়্যারটা ডেভেলপ করে দেবে। সেই কন্ট্রাকচুয়াল, লিগাল আর রেগুলেটরি যে রিকোয়ারমেন্টস আছে, আমি ঠিক করে দিলাম যে আমার এই সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় ওই কোডিং স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করতে হবে। স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করতে বলতে কি, আমার সফটওয়্যারের যে কোড আপনি লিখবেন সেই কোড লেখার সময় সেখানে কমেন্ট করতে হবে ঠিক মতো, সেখানে আমার ওই যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে সেই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ারের জন্য নেমিং কনভেনশন ঠিক মতো ইউজ করতে হবে। ঠিক আছে, আমার কোডের ভিতরে যে আছে, আমার যে ইনডেন্টেশন সেগুলো ঠিক রাখতে, মানে যত রকম কোডিং স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে এগুলো যদি ফলো করতে বলা থাকে বা কোনো রেগুলেটরি রিকোয়ারমেন্টস থাকে সেই রিকোয়ারমেন্টস ফুলফিল হয়েছে কিনা, স্ট্যান্ডার্ড ফুলফিল হয়েছে কিনা, বা কোনো কমপ্লায়েন্স থাকলে সেই কমপ্লায়েন্স, যেমন বিভিন্ন ডোমেইন আছে, যেমন মেডিকেল ডোমেইনে যদি অ্যাপ্লিকেশন হয় সেখানে কিছু কমপ্লায়েন্স থাকে, তারপর হচ্ছে বিভিন্ন এভিয়েশন ডোমেইনে যদি অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে কমপ্লায়েন্স থাকে, হ্যাঁ, হেলথ ডোমেইনে থাকলে সেখানে কমপ্লায়েন্স থাকে। তো এরকম কমপ্লায়েন্স বা যখন রিকোয়ারমেন্টস মানে ফুলফিল হলো কিনা এগুলো চেক করাও সফটওয়্যার টেস্টিং এর একটা অবজেক্টিভ। এরপরে আসে হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর প্রিন্সিপাল। সফটওয়্যার টেস্টিং এর প্রিন্সিপাল হচ্ছে টোটাল 7টা। ঠিক আছে, 7টা প্রিন্সিপালের প্রথম প্রিন্সিপাল হচ্ছে টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্টস নট দেয়ার অ্যাবসেন্স। 2 নম্বর হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল। 3 নম্বর হচ্ছে আর্লি টেস্টিং সেভস টাইম এন্ড মানি। 4 নম্বর হচ্ছে ডিফেক্টস ক্লাস্টার টুগেদার। 5 নম্বর হচ্ছে বি অ্যাওয়্যার অফ দ্য পেস্টিসাইড প্যারাডক্স। 6 নম্বর হচ্ছে টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। আর 7 নম্বর হচ্ছে অ্যাবসেন্স অফ এরর্স ইজ এ ফ্যালাসি। সো আমরা একটু দেখি ডিটেইলস কি বলছে এখানে। প্রথমটা হচ্ছে টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্টস নট দেয়ার অ্যাবসেন্স। এখান থেকে আপনারা মিনিংফুলি বুঝতে পারতেছেন যে টেস্টিং এর মাধ্যমে আমি ডিফেক্টের প্রেজেন্সটা বাইর করি, মানে ডিফেক্ট যে আছে সেটাই আমরা খুঁজে বের করি, নট দেয়ার অ্যাবসেন্স। ওকে, সো টেস্টিং ক্যান শো দ্য ডিফেক্টস আর প্রেজেন্ট বাট ক্যান নট প্রুভ দ্যাট দেয়ার আর নো ডিফেক্টস। আপনি টেস্টিং করলেন সফটওয়্যার টেস্টিং করে অনেক বাগ বের করলেন, সো বাগ আপনি বের করবেন বা আপনি প্রেজেন্স অফ বাগ দেখাতে পারতেছেন, কিন্তু আপনি কি এটা 100% শিওরলি বলতে পারবেন যে আর কোনো বাগ সেখানে নাই, আমি সব বাগ বের করে ফেলছি? এটা আপনি বলতে পারবেন কিনা? না, এটা বলা সম্ভব না। এটা বলা সম্ভব না, বিকজ বাগ থাকতেই পারে। ইভেন এমনও হয় অনেক সময় যে সফটওয়্যার টেস্টিং করলেন খুব সুন্দর, অপারেশনে যাওয়ার আগে সব চেক করে দেখালো যে ইটস ওয়ার্কিং ভেরি ফাইন, কোনো সমস্যা নেই, বাট দেখা গেছে প্রোডাকশনে গিয়ে কোনো একটা প্রবলেম হলো,
হতেই পারে। বাট আমরা সবসময় এক্সপেক্ট করি যে একটা সফটওয়্যার যখন প্রোডাকশনে যাবে বা লাইভ এনভায়রনমেন্টে যাবে তখন সেখানে যেন কোনো ধরনের শো স্টপার বা কোনো ধরনের ক্রিটিক্যাল বা কোনো ধরনের মেজর বাগ যাতে সেখানে অ্যারাইজ না হয়। হ্যাঁ, টুকটাক ছোটখাটো মাইনর বা নর্মাল টাইপের কিছু অ্যারাইজ হতেই পারে, এটা অসম্ভব কিছু না। যাক, তার মানে হচ্ছে প্রথম প্রিন্সিপাল যেটা বলে, হ্যাঁ জি, ইভেন সময়ের সাথে সাথে নতুন বাগস তৈরি হয়। দেখা যায় যে এখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা স্ট্রং আছে, এক সপ্তাহ পরে সেটা স্ট্রং নাও থাকতে পারে। নতুন তার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা যে সফটওয়্যারটা তৈরি করা হচ্ছে সেটা নতুন কোনো বাগ বের হয়ে যেতে পারে। তো এটা সময়ের সাথে সাথে বাগগুলো আপডেট হতে থাকে। ও ভাইয়া, আপনি যেটা বলছেন সেটা হয়তো বলছেন যে ওই সফটওয়্যার ওই প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের কোনো ডিফেক্ট থাকতে পারে বা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো ভালনারেবিলিটি এক্সপোজ হতে পারে। আপনি ভালনারেবিলিটি পার্সপেক্টিভ থেকে বলতেছেন, রাইট? জি, ওইটা এক্সপোজ হওয়ার কারণে যদি আপনি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো সফটওয়্যার তৈরি করেন তো সেক্ষেত্রে সেই সফটওয়্যারটা ভালনারেবল হওয়ার পসিবিলিটি আছে। অবশ্যই পসিবিলিটি। যেমন মাঝখানে যেমন লগ4j আপনারা সবাই শুনছেন, লগ4j একটা ভালনারেবিলিটি খুব আলোড়ন তৈরি করছিল সারা বিশ্বে। লগ4j হচ্ছে একটা লগিং একটা প্যাকেজ, জাভাতে আছে আর কি। লগ4j একটা প্লাগইন। রিয়াজ ভাই তো জানার কথা লগ4j ভালনারেবিলিটি। জি জি। সো এই লগ4j এর যেই জাভা যে প্যাকেজ, এটা একটা স্পেসিফিক ভার্সনে এই ভালনারেবিলিটি, সিকিউরিটি ভালনারেবিলিটি পাওয়া গেছিল, যার ফলে ওইটাকে এক্সপ্লয়েট করা সম্ভব ছিল। তো রিয়াজ ভাইয়ের কথা হচ্ছে, রিয়াজ ভাই যে পার্সপেক্টিভ থেকে বলতেছেন সেটা হচ্ছে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করছেন 20 বছর আগে, তখন প্রোগ্রামিং এর যেই ভার্সন, ধরেন জাভা দিয়ে ডেভেলপ করছেন, তো তখন প্রোগ্রামিং এর যেই ভার্সন দিয়ে ডেভেলপ করছেন, এখন তো ভার্সন অনেক আপগ্রেড হয়েছে, তাই না? আপনি যদি ওই ভার্সনে রাখেন তাহলে ওল্ড ভার্সন গুলো যেটা হয় যে আস্তে আস্তে হয়তো হ্যাকাররা হ্যাক করে বাই করে ওই ভার্সনের কোনো একটা ভালনারেবিলিটি বের করে ফেলছে। ওই ভার্সনে যদি কোনো সফটওয়্যার ডেভেলপ করে থাকে তাহলে ওইটাকে আমি সামহাও অ্যাটাক করতে পারবো বা ওইটাকে আমি সামহাও হ্যাক করতে পারবো। জি রাইট। এই জন্য দেখবেন খেয়াল করে আমরা যারা স্মার্টফোন ইউজার, আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজার, কেন এই আপডেট গুলা দেয়, প্যাচ গুলা দেয়? এর কারণ হচ্ছে এই সিকিউরিটি ভালনারেবিলিটি গুলাকে সেখানে ফিক্স করা থাকে, বা কিছু যদি এরর থাকে, কোনো ইয়ে থাকে, সেগুলো ওই ফিক্স করে তারা একটা আপডেট ছাড়ে। আপনি ওই আপডেট গুলা করলেই আপনার সফটওয়্যারটা আপডেট হয়ে গেলে ওই সিকিউরিটি ভালনারেবিলিটি গুলা থাকলো না। আমরা তো অনেকেই অনেক সময় আসলে যে মোবাইলে আপডেট, ওএস আপডেট গুলাকে আমরা খুব বিরক্তিবোধ মনে করি, তাই না? কিন্তু এগুলো দেওয়া হয় কেন? দেওয়া হয় হচ্ছে আপনি যেই ভার্সনে আছেন, হয়তো এই ভার্সনে কোনো একটা এরর বা এই ভার্সনে কোনো একটা সিকিউরিটি ভালনারেবিলিটি, যে কোনো কিছুই হয়তো পাওয়া গেছে, যেটা ওই ডেভেলপমেন্ট টিম বা ওই ইয়ে থেকে ফিক্স করে ওনারা একটা আপডেট হিসেবে এটাকে ছাড়ছেন। আপনি আপডেট করে নিলেন মানে হচ্ছে আপনার ওএসটা ওই ভালনারেবিলিটি গুলো থেকে মুক্ত হয়ে গেল। বুঝতে পারছি? এইটা হচ্ছে ভাইয়ের পার্সপেক্টিভ থেকে বলা। আর আমরা যেটা করছি এটা হচ্ছে, ভাই আমরা তো ফাংশনাল টেস্টিং করছি, আপনার এই পার্সপেক্টিভটা হচ্ছে মানে সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেবল। আমি কি বুঝাতে পারছি ভাই? জি জি ঠিক আছে। কারণ লজিক তো কখনো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাজার চেঞ্জ হয়ে যাক, লজিক তো চেঞ্জ হবে না। না তা ঠিক আছে। ওকে, সো আপনার এটা সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে যায় আর কি। হ্যাঁ, অবশ্যই আমাদের আপডেটেড থাকা উচিত। বা আমি যে ভার্সনের কোনো একটা ইউজ করছি, ওই ভার্সনে যদি কোনো ভালনারেবিলিটি থাকে তাহলে অবশ্যই আমার উচিত আমার নতুন ইয়েতে চলে যাওয়া, ওইটাকে আপডেট করে নতুন ভার্সনে যাওয়া, যাতে আমি এই ভালনারেবিলিটি থেকে মুক্ত থাকতে পারি। সো টেস্টিং করা মানে হচ্ছে আপনি এইটা প্রুফ করলেন যে হ্যাঁ বাগ আছে, কিন্তু আপনি এটা প্রুফ করতে পারবেন না যে আমার এই সফটওয়্যারে আর কোনো বাগ মানে নাই আর কি। 100% বাগ ফ্রি সফটওয়্যার আপনি বলতে পারবেন। So testing reduces the probability of undiscovered defects remaining in the software, but even if no defects are found, যদি কোনো ডিফেক্ট নাও পাওয়া যায়, টেস্টিং ইজ নট এ প্রুফ অফ দ্য কারেক্টনেস। সো যদি কোনো আপনি টেস্টিং করে যদি কোনো ডিফেক্ট নাও পান, তাও আপনি বলতে পারবেন না যে আপনার সফটওয়্যার 100% কারেক্ট। সেটাই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল। এখন একটা সফটওয়্যারে তো বিভিন্ন ভাবে টেস্ট করা যায়, তাই না? একটা সফটওয়্যার আমি যখন কাজ করি তখন বিভিন্ন রকমের কাজ আছে, বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে, বিভিন্ন রকম কম্বিনেশনে কাজ হতে পারে। এখন এই প্রত্যেকটা কম্বিনেশন, প্রত্যেকটা ইনপুট, সবকিছু আমার পক্ষে টেস্ট করা আসলে ফিজিবল। সো টেস্টিং এভরিথিং, অল কম্বিনেশন অফ ইনপুটস এন্ড প্রিকন্ডিশনস ইজ নট ফিজিবল এক্সেপ্ট ফর ট্রিভিয়াল কেসেস। আসলে কিছু স্পেসিফিক স্পেশাল কেস ছাড়া এরকম এক্সহস্টিভ টেস্টিং করাটা আসলে ইম্পসিবল। Rather than attempting to test exhaustively, risk analysis, test techniques and priorities should be used to focus test approach. So আপনি সব টেস্ট না করে
কিছু কিছু আপনি পলিসি বা কিছু কিছু স্পেসিফিকলি অ্যাপ্লাই করতে পারেন, যেমন রিস্ক বেস টেস্টিং করতে পারেন। আপনি আপনার টেস্টিং গুলোকে প্রায়োরিটি দিয়ে করতে পারেন, যে আমি কোন কোন জিনিসগুলো আগে টেস্ট করবো, কোনগুলো পরে করবো। হ্যাঁ, দেন টেস্ট টেকনিক ফলো করতে পারেন। আমরা টেস্ট ডিজাইন টেকনিক যেমন আছে, সফটওয়্যার টেস্ট ডিজাইন টেকনিক গুলোর ভিতরে আপনার নাম শুনে থাকবেন হয়তো, যেমন ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং আছে, বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস আছে, ডিসিশন টেবিল আছে, দেন হচ্ছে স্টেট ট্রানজিশন আছে। এগুলো হচ্ছে সব টেস্ট ডিজাইন টেকনিক। আপনি একটা যখন টেস্ট কেস লিখবেন বা একটা ফিচারের জন্য টেস্ট কেস লিখবেন, তখন ওইগুলাকে এই টেকনিক গুলোর ভিতরে ফেলে হচ্ছে টেস্ট কেস লিখতে হয়। আমরা এগুলো ডিটেইলস আলোচনা করবো নেক্সট ক্লাসগুলোতে, ঠিক আছে, যখন আসবে। সো এক্সহস্টিভ টেস্টিং ইজ নট পসিবল বা ইম্পসিবল। এটা হচ্ছে সেকেন্ড আমার টেস্টিং প্রিন্সিপাল। 3 নম্বর প্রিন্সিপাল হচ্ছে আর্লি টেস্টিং সেভস টাইম এন্ড মানি। ঠিক আছে, সো টু ফাইন্ড ডিফেক্টস আর্লি, ডিফেক্ট গুলোকে আর্লি ফাইন্ড আউট করার জন্য আপনার স্ট্যাটিক এবং ডাইনামিক টেস্টিং অ্যাক্টিভিটিস গুলোকে আপনার শুরু করতে হবে যত দ্রুত সম্ভব। এখন এখানে কেন আর্লি টেস্টিং এর কথা বলা হচ্ছে, মানি সেভ করতেছে কিভাবে আর্লি টেস্টিং। আপনি একটা এক্সাম্পল হিসেবে ধরে নেন এসডিএলসি তে তো কয়েকটা ধাপ আছে, তাই না? সফটওয়্যার রিকোয়ারমেন্টস গ্যাদারিং করবেন, সফটওয়্যার রিকোয়ারমেন্টস গুলোকে ডিফাইন করবেন, এরপর হচ্ছে আপনি ডিজাইন করবেন, সফটওয়্যারটাকে ডিজাইন করবেন, হাই লেভেল ডিজাইন করবেন, লো লেভেল ডিজাইন করবেন। এরপরে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন বা কোডিং ফেজে যাবেন, মানে কোড লিখবেন। কোড লেখার পরে এই কোড লিখে সেটাকে টেস্টিং করবেন। টেস্টিং করার পরে আপনি যাবেন হচ্ছে প্রোডাকশনে যাবেন বা ওটাকে আপনি হোস্টিং করবেন। তারপর আপনি মেইনটেনেন্স ফেজে যাবেন। এটা হচ্ছে এসডিএলসি আমার। এখন আপনি এমন একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্টস লিখলেন যে রিকোয়ারমেন্টসটার ভিতরেই গলদ ছিল। ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি সফটওয়্যার ডেভেলপ করেন, এটা দিন শেষে ফেল করবে। এখন ওই রিকোয়ারমেন্টস এর গলদটা যদি রিকোয়ারমেন্টস ফেজে আপনি ধরে ফেলতে পারতেন, তাহলে হয়তো আপনার ওখানে ওই জিনিসটা সলভ হয়ে যেত। এখন ওই ভুল রিকোয়ারমেন্টস ওয়ালা জিনিস যদি আপনি ডেভেলপ করে ফেলেন এবং সেটা যদি এসে টেস্টিং ফেজে ধরা পড়ে, তাহলে এটা ঠিক করতে যতটা না কস্টিং হবে, যদি আপনি ওই রিকোয়ারমেন্টস ফেজে এটা ধরে ফেলতে পারতেন, তাহলে এটার কস্টিংটা অনেক বেশি কমে যেত। মানে মনে রাখবেন, আপনার বাগ বা আপনার এরর বা ফল্ট এগুলো যত লেটার স্টেজে, মানে যত পরে গিয়ে ধরা পড়বে, আপনার কস্টিং তত বেশি। যত আগে ধরা পড়বে, আপনি কস্টিংটা বা সময়টা তত বেশি বাঁচবে। এই জন্য বলা হচ্ছে টু ফাইন্ড ডিফেক্টস আর্লি, বোথ স্ট্যাটিক এন্ড ডাইনামিক টেস্টিং অ্যাক্টিভিটিস শুড বি স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, এই জন্য বলা হয় যে সফটওয়্যার টেস্টিংটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে একদম খুব আর্লি স্টেজ থেকে শুরু করা উচিত। So testing early in the software development life cycle helps reduce or eliminate costly changes. So আপনার কস্টিংটা বা টাইমটা বাঁচাই দিবে যদি আপনি আর্লি টেস্টিং করতে পারেন। এটা 3 নম্বর গেল। 4 নম্বর আমার প্রিন্সিপাল হচ্ছে ডিফেক্টস ক্লাস্টার টুগেদার। দেখা যায় কি যে আপনার কোনো একটা ছোট্ট একটা ফিচারের ভিতরে খুব বেশি পরিমাণ ডিফেক্ট হয়তো চলে আসছে, মানে স্মল নাম্বার অফ মডিউলস বা খুব ছোট কিছু ফিচারের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ বাগ লুকায় থাকে। এরকম এটা হয়, এটা একটা প্রিন্সিপাল। So a small number of modules usually contains most of the defects discovered during pre-release testing or is responsible for most of the operational failures. ঠিক আছে, so predicted defect clusters and the actual observed defect cluster is test or operation are an important input into a risk analysis used to focus the test effort. So দেখা যায় যে আপনার ছোট 2-3টা মডিউল, আপনার টোটাল হয়তো 50টা মডিউলের সফটওয়্যার, দেখা যাবে 5টা বা 7টা মডিউলের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ ডিফেক্ট লুকায় আছে বা ডিফেক্ট আছে। সো এই জন্য বলা হচ্ছে ডিফেক্টস ক্লাস্টার টুগেদার। ভাইয়া, জি, এখানে একটা কথা বলছিল যে ডিউরিং প্রি রিলিজ টেস্টিং, এখানে প্রি রিলিজ এর মানেটা কি বুঝাচ্ছে? কোনটা কোনটা কোনটা? এই 4 নাম্বারের 4 নাম্বার ডিফেক্ট প্রিন্সিপাল, ওটাতে ডিউরিং দ্য প্রি রিলিজ টেস্টিং। প্রি রিলিজ টেস্টিং হচ্ছে আমি যখন সফটওয়্যারটাকে রিলিজ করব, আচ্ছা, তার পূর্বে যে আমরা টেস্টিং গুলো করি সেই টেস্টিং, মানে এখানে প্রি রিলিজ টেস্টিং মানে হচ্ছে নরমাল সিস্টেম টেস্টিংটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমরা তো নরমালি টেস্টিং এর 4টা লেভেলের কথা বলছিলাম, তাই না? একটা লেভেল হচ্ছে ইউনিট লেভেল, প্রথম লেভেল হচ্ছে ইউনিট লেভেল। ইউনিট লেভেলে নরমালি আমরা ইউনিট টেস্টিং করি। ইউনিট টেস্টিং কিন্তু ডেভেলপাররা করে থাকে। ইউনিট টেস্টিং কিন্তু বেসিক্যালি টেস্টিং মানে টেস্টাররা করে না। ডেভেলপাররা তাদের যেই ফাংশনগুলো ডেভেলপ করে সেই ফাংশনের একসাথে ডেভেলপ করার পরে ওই ফাংশনগুলো তারা লজিক্যালি ইউনিট টেস্টিং করে। এই ইউনিট লেভেল শেষ হওয়ার পরে যেটা হয় যে ইন্টিগ্রেশন লেভেল একটা আছে। ইন্টিগ্রেশন লেভেলে কি হয়, এই যে পিস অফ মানে এক একটা বিভিন্ন বিভিন্ন ফাংশনালিটি, ছোট ছোট ফাংশনালিটি বা ছোট ছোট মডিউল ডেভেলপ করা হলো, এদের ভিতরে কানেক্টিভিটি ঠিক আছে কিনা, এদের ভিতরে ডেটা ফ্লো ঠিকভাবে হয় কিনা, এটা চেক করা হয় হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন লেভেলে হয়, ঠিক আছে। এই ইন্টিগ্রেশন লেভেল শেষের পর এবার চলে যাওয়া হলো সিস্টেম লেভেল। সিস্টেম লেভেল হচ্ছে এবার সবগুলো মডিউলকে এক জায়গায় করে টোটাল সফটওয়্যারটাকে অ্যাজ এ হোল টেস্ট করা হয়। এটাই আমরা বলি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং বা সিস্টেম টেস্টিং, ঠিক আছে। আচ্ছা, বা এটাকে আপনি বলতে পারেন প্রি রিলিজ টেস্টিং। ও সিস্টেম। আর লাস্টে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিং হচ্ছে আসলে এটাও রিলিজের আগেই করা হয়। অ্যাকসেপ্টেন্স টেস্টিং হচ্ছে সিস্টেম টেস্টিং এর পরে এন্ড ইউজার যারা বা ক্লায়েন্ট বা ওনার লেভেলে ওই এন্ড থেকে কিছু মানুষ হচ্ছে বা কিছু স্পেসিফিক আছে, কিছু টেস্ট কেস লেখা হয়, ওই টেস্ট কেস গুলো ওনারা টেস্ট করে দেখেন এন্ড ইউজার থেকে যে আসলে এই সফটওয়্যারটা ঠিক মতো কাজ করে কিনা। ওটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং বা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রিন্সিপাল হচ্ছে বিওয়্যার অফ পেস্টিসাইড প্যারাডক্স, ঠিক আছে। এখন একটা কথা আছে যে আপনি যদি একই কাজ বারবার করেন, আপনি সেম কাজ প্রত্যেকবার করতেছেন কিন্তু ডিফারেন্ট আউটকাম চাচ্ছেন, এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। মানে একই কাজ আপনি বারবার করবেন কিন্তু ডিফারেন্ট কোনো রেজাল্ট চাবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। সো if some tests are if the same test, এটা if না, এটা if হবে, হ্যাঁ, এটা if the same tests are repeated over and over again, eventually these tests no longer find a new defect। মানে আপনি যদি একই রকম টেস্ট কেস লেখেন আর একই রকম টেস্ট কেস বারবার এক্সিকিউট করতে থাকেন কোনো চেঞ্জ ছাড়াই, তো দেখা যাবে কি নতুন কোনো বাগ আপনি খুঁজে পাবেন না। সো যদি আপনি নতুন বাগ বা নতুন ডিফেক্ট খুঁজে পেতে চান তাহলে এক্সিস্টিং টেস্ট এন্ড টেস্ট ডাটা মে নিড চেঞ্জিং, মানে আপনার ওই ডেটাগুলো বা টেস্ট কেসগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এটাই বলা হচ্ছে যে টেস্ট আর নো লঙ্গার ইফেক্টিভ অ্যাট ফাইন্ডিং ডিফেক্ট। সো আপনি যদি টেস্ট না চেঞ্জ করেন বা ডেটা চেঞ্জ না করে দিয়ে দেখেন, সেক্ষেত্রে আপনার ওই একই ডেটা বা একই টেস্ট দিয়ে আপনার কোনো বাগ আপনি খুঁজে পাবেন না। জাস্ট অ্যাজ পেস্টিসাইডস আর নো লঙ্গার ইফেক্টিভ অ্যাট কিলিং ইনসেক্ট আফটার এ হোয়াইল। এবং দেখা যায় আপনি যখন ওই পোকামাকড় মারার জন্য পেস্টিসাইড দেন, একটা লেভেলে পরে গিয়ে কিন্তু ওই পেস্টিসাইডের কাজ করে না, ওইটা দিয়ে আর পোকামাকড় মারতে পারবেন না, আপনাকে ভিন্ন ওয়েতে আবার নতুন ভাবে পেস্টিসাইড দিতে হবে, ঠিক আছে। In some cases such as automated regression testing, the pesticide paradox has a beneficial outcome which is relatively low। আবার এই pesticide paradox এর একটা বেনিফিট বলছে যে অটোমেটেড রিগ্রেশন টেস্টিং এ। রিগ্রেশন টেস্টিং কি জিনিস সেটা হয়তো পরে আসবো, এটা ওই কাইন্ড অফ টেস্টিং, এটা আসবো আমি, ঠিক আছে। সো এই টেস্টিং এর ক্ষেত্রে হয়তো পেস্টিসাইড প্যারাডক্স বেনিফিশিয়াল হতে পারে, কিন্তু সেটা খুব লোয়ার, মানে খুব কম, রিলেটিভলি লো নাম্বার অফ রিগ্রেশন ডিফেক্ট, সেটা পরিমাণটা কম। সো দেখা যাবে যে আপনাকে বারবার টেস্টিং বা টেস্ট কেসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে বা টেস্ট ডেটা চেঞ্জ করে দিয়ে দেখতে হবে যে আমি নতুন কোনো বাগ ফাইন্ড আউট করতে পারি কিনা। সো এটা হচ্ছে বিওয়্যার অফ পেস্টিসাইড প্যারাডক্স। এরপর হচ্ছে টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমরা যে বিভিন্ন রকম সিস্টেমের বা বিভিন্ন রকম ডোমেইনের টেস্টিং করি, এক একটা ডোমেইনের টেস্টিং কিন্তু এক রকম। যেমন একটা মেডিকেল ডিভাইসের জন্য যে সফটওয়্যার, ওইটা যেভাবে টেস্টিং হবে, একটা এভিয়েশন ডোমেইনের একটা সফটওয়্যার যেভাবে টেস্টিং হবে, একটা ইআরপি সিস্টেমের টেস্টিং কিন্তু ডিফারেন্ট হবে। সো টেস্টিং ইজ ডান ডিফারেন্টলি ইন ডিফারেন্ট কনটেক্সট। যেমন ফর এক্সাম্পল সেফটি ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সফটওয়্যার ইজ টেস্টেড ডিফারেন্টলি ফ্রম অ্যান ই-কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন। So as another example, testing in an agile project is done differently from testing in a sequential software. So sequential হচ্ছে waterfall model বেসিক্যালি বলি আমরা, আর agile হচ্ছে আমরা agile মেথড, যেটা আপনারা সবাই জানেন কম বেশি, agile এখন সবাই তো ফলো করে, মোটামুটি খুব পপুলার হয়েছে। সো এই জন্য বলা হচ্ছে টেস্টিং হচ্ছে কনটেক্সট ডিপেন্ডেন্ট, যেরকম অ্যাপ্লিকেশন যেরকম ডোমেইনের অ্যাপ্লিকেশন ওইভাবে ওইটা টেস্টিং করতে হবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন টেস্টিং হচ্ছে ডিফারেন্ট ভাবে করতে হবে। লাস্ট একটা প্রিন্সিপাল হচ্ছে অ্যাবসেন্স অফ এররস ইজ এ ফ্যালাসি। So some organization expect that testers can run all possible tests and find all possible defects. অনেক অর্গানাইজেশন হয়তো এই করে যে টেস্টাররা সব ধরনের কম্বিনেশন চেক করে সব ডিফেক্ট গুলো বাইর করে ফেলতে পারবে। বাট প্রিন্সিপালস 2 and 1 রেসপেক্টিভলি টেল আস, 1 নম্বর এবং 2 নম্বর প্রিন্সিপাল আমাদেরকে কি বলে, দ্যাট দিস ইজ ইম্পসিবল। সব কম্বিনেশন ট্রাই করা, সব ডিফেক্ট খুঁজে বের করা আসলে পসিবল না। Further, it is a fallacy to expect that just finding and fixing a large number of defects will ensure the success of a system. আপনি যদি এটা মনে করে থাকেন যে আমি খুব বেশি পরিমাণ ডিফেক্ট যদি পাই, এর মানেই হচ্ছে আমি সব ডিফেক্ট মনে পেয়ে গেছি, আমার সফটওয়্যার একদম 100% স্মুথ বা মানে বাগ ফ্রি, এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট হয়েছে, এটাও আসলে ইনশিওর করা সম্ভব না। ফর এক্সাম্পল
thoroughly testing all specified requirements and fixing all defects found could still produce a system that is difficult to use. এমন হতে পারে যে আপনার প্রোডাক্ট আপনি এমনভাবে ডেভেলপ করছেন যে সেখানে কোনো বাগ নেই। হ্যাঁ, আপনার সফটওয়্যার রিকোয়ারমেন্টস অনুযায়ী খুব সুন্দর কাজ করে, রিকোয়ারমেন্টে যা বলা আছে তাই ডেভেলপ করা হয়েছে, রিকোয়ারমেন্টস অনুযায়ী সে কাজ করে, কিন্তু দেখা গেল কি যারা ইউজার এটা ইউজ করবে তারা হয়তো এটা এই সফটওয়্যারটা ইউজ করে কমফোর্ট ফিল করতেছে না, তাহলে তো আপনার এই সফটওয়্যারের কোনো ডেভেলপ করার কোনো মানে থাকলো না। আপনার ইউজারে যদি এটা মানে ইউজ করে সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আপনার সফটওয়্যার কোয়ালিটি সফটওয়্যার হলো না, ওটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, যে আপনি সব রিকোয়ারমেন্টস স্পেসিফাই করা যেগুলো সেগুলো সব ফুলফিল করলেন, আপনি সবগুলা বাগ ফাইন্ড আউট করলেন, সবগুলা বাগ রিজলভ করলেন, তারপর দেখা যাবে যে আপনার সিস্টেমটা ইউজার ডিফিকাল্টি ফেস করতেছে ইউজ করতে, দ্যাট ডাজন্ট ফুলফিল দ্য ইউজার্স নিড। আপনার সফটওয়্যার ঠিকমতো কাজ করলেও এটা ইউজারের নিড ফুলফিল করে না বা এক্সপেকটেশন ফুলফিল করে না। ঠিক আছে, সো দ্যাট ইজ ইনফিরিয়র কম্পেয়ার টু আদার কম্পিটিটিভ সিস্টেম। সো আপনি আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউজারের স্যাটিসফ্যাকশন বা এন্ড ইউজারের স্যাটিসফ্যাকশন। তো এই সবকিছু কম্বাইন করে যদি ঠিক হয় তাহলে আপনি বলতে পারবেন যে এটা একটা কোয়ালিটি সফটওয়্যার, আদারওয়াইজ এটাকে কোয়ালিটি সফটওয়্যার বলা যায় না। সো আপনি এই যে সব এরর খুঁজে বের করে ফেলে সব ঠিক করবেন, এটা একটা ফ্যালাসি, মানে এটা একটা মিস্টেকেন বিলিফ আর কি। সো এটা হচ্ছে 7 নাম্বার প্রিন্সিপাল। সো আমরা সফটওয়্যার টেস্টিং এর প্রিন্সিপাল গুলো দেখে ফেললাম, কারোর এটাতে কোনো প্রশ্ন আছে কিনা? প্রথম কয়েকটা ক্লাস একটু থিওরিটিক্যাল যাবে, তারপর আশা করি আমরা আস্তে আস্তে ওই যে যখন ডকুমেন্ট গুলো ঢুকে যাবো বা কিছু টেকনিক্যাল জিনিস পড়বো তখন আপনাদের মনে হয় আর তখন আরো ভালো লাগবে যে না কিছু প্র্যাকটিক্যাল জিনিস বা ইয়ে দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। আজকের ক্লাসটা একটু বোরিং হলো নাকি? মানে আপনারা একটু আপনাদের থট শেয়ার করতে পারেন আমার সাথে, মানে কিভাবে আমি যেভাবে যাচ্ছি বা যেভাবে হচ্ছে এটা ঠিক আছে কিনা, পেস বা আর একটু আস্তে যাওয়া উচিত নাকি, মানে সেটা আপনারা আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন, বেশি দ্রুত হচ্ছে কিনা। সো সফটওয়্যার টেস্টিং ইন্ট্রোডাকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর বেসিক জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবো আমরা, হ্যাঁ। এখন সফটওয়্যার টেস্টিং এর বেসিক যে কনসেপ্টগুলো আছে আমি স্লাইড আপনাদের সাথে আগেই শেয়ার করে দেবো, প্রয়োজনে বাসায় একটু পড়বেন। সো ইটস অলরেডি 10টা বাজে, 10:09। সো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করব।
হ্যাঁ আরিফ ভাই, আপনি কি জয়েন হতে পারছেন? আরিফ ভাই, আচ্ছা এই ভাইরা এই আপনারা এই যে এই ভাই একটু ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। আরিফ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এবার ও জয়েন করতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছিল মনে হয় ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা তাহলে ওনাদের সাথে কথা বললা তাহলে ক্লাসটা তাহলে স্টপ করে দেন, যদি ক্লাস শেষ আচ্ছা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনারা একটু স্লাইড গুলো দেখেন বাসায়, ঠিক আছে? আমি স্লাইডটা শেয়ার করে দিব, নেক্সট ক্লাসের স্লাইডও শেয়ার করে দিব। যদি বাসায় কারো কোনো প্রশ্ন অ্যারাইজ হয় আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা তাহলে আলোচনা করবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহর মধ্যে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই আল্লাহ হাফেজ। হ্যাঁ।